আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক এই মুহূর্ত থেকে যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। হাবিব রবি সাংবাদিক সমিতির আয়োজনে হাবিব রবি বিশ্বাস আলাপনের আজকে ষষ্ঠ পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সিএসি অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব হোসেন স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই আলাপনে যুক্ত হবার জন্য। অবশ্যই তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এরকম একটা অনুষ্ঠানে ডাকার জন্য। সাথে সাথে হাবিব রবি সাংবাদিক সমিতিকেও অসংখ্য ধন্যবাদ যে আমাকে এরকম একটা আলাপন অনুষ্ঠানে ডেকে কিছু কথা বলার আহ, সুযোগ করে দিয়েছে। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আহ, মনে হয় এখনো ঈদ আছে, মনে হয় ঈদ অনুষ্ঠান যেহেতু হচ্ছে, যারা শুনছেন যারা দেখছেন তাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আহ সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ। হুম। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকেও ঈদ মুবারক। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, সেটা হলো আমাদের এই হাবিব বিশ্বাস আলাপন অনুষ্ঠান পরিচালনার মূল উদ্দেশ্যই হলো করোনাকালীন এই মুহূর্তে ছাত্র এবং শিক্ষার্থীর মধ্যে, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্বকে কিছুটা ঘুচিয়ে আমরা তাদের মধ্যে একটি আত্মিক বন্ধন তৈরি করার চেষ্টা করছি। তো যাই হোক, আপনারা যারা আমাদের এই আলাপনে যুক্ত হতে চান অথবা আমাদের সম্মানিত অতিথিকে প্রশ্ন করতে চান, আপনারা চাইলেই কমেন্ট বক্সে প্রশ্নটি করতে পারেন। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আলাপনে চলে যাচ্ছি। স্যার, প্রথমে আপনার কাছে প্রশ্ন, আপনি কেমন আছেন? বিশেষ করে করোনাকালীন এই দুর্যোগে অবরুদ্ধ সময়ে আপনি বাসায় কিভাবে আপনার সময়গুলোকে কাটাচ্ছেন? আপনি যদি শিক্ষার্থী হতেন তো তাহলে এই সময়টাকে কিভাবে কাজে লাগিয়ে নিজেকে ফ্রুটফুল করতেন, একটু যদি বলতেন স্যার। একটা খুব কঠিন সময়ের দিকে বাংলাদেশ যাচ্ছে এখন। বাংলাদেশ কেন, সমস্ত বিশ্ব একটা কঠিন সময় অতিবাহিত করতেছে। আসলে যে করোনাকালীন যে মহামারীর সময়ে যে কথাটা বলা হয়েছে যে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এই উদ্দেশ্যে আমাদের সরকারও একটা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলেছেন। তো সেটাই আসলে আমি পালন করছি। আর সেই জন্য স্বাস্থ্যবিধি সরকারি নির্দেশ মোতাবেক এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে আহ, যেটা বলেছে আর কি, যে ঘরে থাকুন, সেটাই চেষ্টা করি ঘরে থাকার জন্য। এই উদ্দেশ্যে এই ঈদ পর্যন্ত আমি বাড়ি যাইনি, শুধু এই সরকারি নির্দেশনা এবং এই মহামারীকে কে রাখে। এছাড়া তো আমাদের ধর্মীয় দিক থেকেও এটা বলা আছে। তো সব দিক থেকেই বিবেচনায় আমি আসলে লকডাউনই আছি বলা যায়। তো এর ভিতরেও এটা সবসময় তো আর বসে থাকা যায় না। এর ভিতরেও আমি চেষ্টা করেছি কিছু অনলাইন ক্লাস নেওয়ার জন্য, স্টুডেন্টদের সাথে ছাত্রদের সাথে সংযোগ স্থাপন করেছি। এছাড়া যেটা সবচেয়ে বেশি কাজ করি সেটা হচ্ছে যে কিছু বই পড়ার চেষ্টা করেছি। যেগুলা অনেকগুলো বই জমা হয়েছিল, পড়তে পারিনি। তার মধ্যে আহ উল্লেখ করার মতো যে দুইটা বই ভালো লেগেছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, আদি ইতিহাস। আর একটা হচ্ছে যে বাঙালির জাতীয়তাবাদ, সিরাজুল ইসলাম চৌধুরী লেখা। এখনো সেটা পড়ছি। আর একটা বাহ। জিনিস হচ্ছে যে মারিফুল কোরআন, অষ্টম, যেটা সেটা অনেকদিন থেকেই আহ অষ্টম খণ্ডটাই শেষ হচ্ছিল না। তো সেটা আশা করছি সেটা শেষ হয়ে যাওয়ার পথে। আগামী 2-3 দিনের ভিতর অষ্টম খণ্ডটা পুরাটাই শেষ হয়ে যাবে, প্রায় 1100 পেজের মতো আছে। তো যাই হোক, একটু বাকি আছে সেটা। এই অবস্থায় আছি আর কি। সাধারণত বই, অবসর সময় বই, আর ফেসবুক তো আছেই, ইন্টারনেট আছে, সেটার মাধ্যমে আসলে সময়টা অতিবাহিত করছি। আর হচ্ছে যে বইপত্রই পড়ার চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রেই। আহ উপন্যাস থ্যাংক ইউ। কম একটু পড়ি, উপন্যাস কম পড়ে প্রবন্ধই বেশি পড়ার চেষ্টা করি। এই, আর যদি স্টুডেন্ট হইতাম, আমার ছাত্র জীবনে তো আর ইন্টারনেট ছিল না, কোনো কিছু ছিল না, খেলাধুলা করেই বেড়াইতাম হয়তো। আর এই সংরক্ষণের যে বইগুলো থাকতো সেটাই শুধু পড়তাম হয়তো। হ্যাঁ, এই আর কি। বুঝতে পারছি স্যার, আমি খুব চমৎকার একটা ব্যাপার জানলাম। আপনি ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা করেছেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের একটি ডিন এবং সরাসরি শিক্ষক, এরপরও আপনি সাহিত্য চর্চা করছেন, এটা বেশ ভালো একটা দিক। আমরা যারা সাহিত্যের স্টুডেন্ট রয়েছি, বিশেষ করে আমি নিজে ইংরেজি বিভাগে পড়াশোনা করছি, আমাদের মধ্যে ওই রকম সাহিত্য চর্চা করার প্রবণতা নেই। মানে জাতি হিসেবে আমাদের বই পড়ার প্রবণতা কম, সেই তুলনায় আপনার এই ব্যাপারটা বেশ অনুপ্রাণিত করলো স্যার। একটা কমন প্রশ্ন যেটা আমি সব অতিথিকে করে থাকি স্যার, মানুষ মাত্র স্বপ্ন দেখতে পছন্দ করে, স্বপ্ন দেখাতে পছন্দ করে এবং স্বপ্নের পিছনে ছুটতে পছন্দ করে। আপনি একটি বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে রয়েছেন, একটি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির টিচার, সম্মানিত শিক্ষক। তো এটা কি আপনার স্বপ্ন ছিল স্যার? যদি স্বপ্ন হয়ে থেকে থাকে, এই স্বপ্নটা কিভাবে পূরণ করলেন, একটু যদি বলতেন। হুম। ডিন হিসেবে নাকি শিক্ষক? আমার তো মূল মানে প্রফেশন যেটা, আমার যেটা মূল পেশা যেটা, সেটা হচ্ছে শিক্ষকতা। আসলে হ্যাঁ, আমি খুব এই জন্য খুব লাকি যে আসলে আমি আমার যেটা আমার লক্ষ্য ছিল সেটাই আমি হতে পেরেছি। আর লক্ষ্যটা একটু বলি আসলে।
ছাত্র জীবনে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা আছে, ছাত্র জীবনে আমরা কে কোন বিষয়ে পারদর্শী, আমাদের শিক্ষা ব্যবস্থায় সেটা কিন্তু প্রকাশ করা, সেটা এক্সপোজ করার সুযোগ কম। আমরা সেটা স্কুল লাইফে বুঝতে পারিনি। স্বাভাবিকভাবে স্কুল লাইফে ওই সকলের মতোই আমিও এম ইন লাইফ যেটা বলে, এম ইন লাইফ বলতে ওই যে ডক্টর, ওইটাই লিখে ডক্টর গেছি। ইঞ্জিনিয়ার। ডক্টর অথবা ইঞ্জিনিয়ার, না ডক্টরই লিখে গিয়েছি, পড়ছি মুখস্থ করছি লিখে গেছি। কিন্তু আসলে আমার এইম ইন লাইফ যখন ফিক্স হইলো যে আমি আসলে কি হতে চাই, এটা আমার হচ্ছে যে যখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে, কলেজের সেকেন্ড ইয়ারে, তখনই আমি অনেকটা ফিক্সড হয়ে গেছিলাম। এই জন্য আমি আসলে আহ কাকে কৃতিত্ব দিতে পারি, আমাদের এলাকায় আমাদের গ্রামে একটা কোচিং সেন্টার চালু হয়েছিল, নাম ছিল সেলফ কনফিডেন্স কোচিং সেন্টার। এটা আমাদের একজন এনামুল ভাই নামে একজন বড় ভাই ছিলেন, উনি এটা চালু করেছিলেন। তো সেখানে আমি পড়াতাম আর কি, ফিজিক্স কেমিস্ট্রি পড়াতাম। তো যখন আমি পড়াতে গেলাম তখন আমি বুঝতে পারলাম যে এই প্রফেশনটাই হয়তো বা আমার জন্য শুট করবে। কারণ এখানে আমি পড়তে পারতেছি, এখানে আমি জানতে পারতেছি, এবং হচ্ছে যে মানুষের সাথে ইন্টারাকশনে থাকতে পারতেছি। তখনই আমি চিন্তা করলাম যে আমাকে এটা নিতে হবে। কিন্তু আমার বাবার ইচ্ছা ছিল, আবার আমার আব্বার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। ইন্টারমিডিয়েট পড়ার পরে ইন্টারমিডিয়েট পড়ার পরে আমাকে ভর্তি করে দিল মেডিকেল কোচিং এ। তো স্বাভাবিকভাবেই আমাদের সময় আসলে, আমাদের সময় কি এখনো আমরা আসলে ছাত্ররা বা ছেলেরা নিজেরাই পছন্দের নিজের প্রফেশন নিজে, নিজের এইম নিজে ঠিক করতে পারি না, আমাদের উপর ইয়েস। চাপিয়ে দেওয়া হয়। তা ওই হিসেবে আমি তখন মেডিকেল কোচিংও করলাম, কিন্তু মেডিকেল কোচিং করে মেডিকেলে চান্স পাইলাম না, চান্স পাইলাম ইঞ্জিনিয়ারিং এ। ইঞ্জিনিয়ারিং এ আবার ভর্তি না হয়ে ভর্তি হইলাম ফার্মেসিতে। ফার্মেসিতে যখন ভর্তি হলাম ওখানে দেখলাম যে সব বায়োলজি। তো বায়োলজিতে যখন করতে গেলাম, বায়োলজি পড়ার পরে বায়োলজি মানে মুখস্থ করতে হবে, সেটা আমার জন্য আবার আসবে না। আর আমার ইচ্ছা ছিল যে টিচিং প্রফেশনে আসা, আবার ফিজিক্স আমার খুব পছন্দ হতো। পরের বছরে চেঞ্জ করে একটাই শুধু পরীক্ষা দিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে, অ্যাপ্লাইড ফিজিক্সে, চান্স পেলাম, ওখানেই ভর্তি হলাম। ইভেন হচ্ছে যে আমি 1 বছর ফার্মেসি ক্লাস করার পরে ওখানে আসছি। আসার পরে এই জন্য আমাকে বহু, আমার আব্বার সাথে বহু ফাইট করতে হয়েছে, অনেক বকাঝকা খেয়েছি। কারণ ওই সময় ফার্মেসি একটা বিশাল বড় ডিমান্ড ছিল। অনেকেই বলতো যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে চাকরি পাওয়া যেত। আসলে আমার কাছে জি জি। চাকরির লক্ষ্যটা চাইতে আমার কাছে ছিল আমার এনজয়, আমার আগ্রহটা কোথায়, আমি মজা পাবো কিনা সেটা পড়ার ইচ্ছে। তো যাক আল্লাহর, এখন পর্যন্ত এখন মানুষ বলে যে আমি চাকরিটা পেয়েছি বলে, ভালো না পাইলে তো আমি গরিব মেকার হইতাম হয়তো বা। কেননা ফার্মেসি ছেড়ে দিয়ে আসে ভুল করছিলাম, এটা আমাকে বহুদিন এই কথা শুনতে হয়েছে। তো যাই হোক আর কি। তো আমি ওই যে আমার একটা প্যাশন ছিল যে আমি শিক্ষক হব, যদি ইউনিভার্সিটি শিক্ষক হতে পারি ইউনিভার্সিটি হব, যদি না হই কলেজের হব, না হইলে স্কুলের হব, তবু শিক্ষকই হব। এবং আমি আমার পাশ করার পরে আমি একবারই বিসিএস ফর্ম পূরণ করার সুযোগ পেয়েছিলাম, তারপরে বন্ধ হয়ে গেছিল কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার সময়, 2007 সাল 2008 সালের কথা বলছি। ওখানে আমার ফার্স্ট চয়েস ছিল হচ্ছে যে আহ, শিক্ষক হওয়ার, প্রথম চয়েস পূরণ করে, কিন্তু পরীক্ষা দেওয়া হয়নি পরে আর। পরে তো আমার এখানেই চাকরি হয়ে গেল আল্লাহর রহমতে। তো এখানে সেই প্রফেশনে আসলাম। তো এই হচ্ছে আমার আর কি, আমার আলহামদুলিল্লাহ। আমি লাকি, এই হিসেবে আমি লাকি আর কি, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি এটাকে এনজয় করি, যে আমার উপর কেউ চাপিয়ে দেয়নি, আমি এটাকে নিতে পেরেছি, আমি যেটা আমার টার্গেট ছিল এটা আমি নিতে পেরেছি। এই, বুঝতে এটাই হচ্ছে। পেরেছি স্যার। আপনাকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরাও আসলে গর্বিত স্যার। আপনি যে এই যে খুব চমৎকার একটা কথা বলেছেন, এর সূত্র ধরে আরেকটি প্রশ্ন করতে চাই। সেটা হলো এই যে মানে আমাদের বাবা মারা ক্যারিয়ারটাকে আমাদের উপর চাপিয়ে দেয়, এটা একটা খুব বাজে একটা দিক। তো সেই পরিপ্রেক্ষিতে অনেকেই দেখা যায় ইঞ্জিনিয়ার হতে চায়, যদিও ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা না। তো আমি একজন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে, আপনি নিজেও ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়েছেন, আমার মূল প্রশ্নটা হলো এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সেক্টরটা জব সেক্টরটা কেমন? যারা এখনো এই প্রফেশনে মানে এই সাবজেক্টে এখনো ভর্তি হয় নাই, বা এখন যারা দেখছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তারা অনেক ক্ষেত্রেই মানে এই ব্যাপারটা জানতে চায় আসলে, এটা যদি একটু বলতেন। ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ার, তার তো ব্রেন, তার তো হচ্ছে টেকনিক্যাল যেটা, ইঞ্জিনিয়ার ডক্টরস আমরা অনেক সময় আহ, এই একটা উপমা দিয়ে আসি। আমরা অনেক সময় বলি ইঞ্জিনিয়ার ডক্টরকে, কথায় কথায় আমরা হুমকি দেই যে সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে। ইঞ্জিনিয়ার এবং ডক্টরস, ইঞ্জিনিয়ার এবং ডক্টরস এটা কি সার্টিফিকেটের সাথে সম্পর্কিত? বা যে টেকনিক্যাল বা এগ্রিকালচারিস্ট আমি বলি, এটা কি সার্টিফিকেট সাথে সম্পর্কিত কোনো কিছু? যে আমি একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার হয়ে যাওয়ার পরে আমি তার সার্টিফিকেট বাতিল করে দিলাম। অনেক সময় কিন্তু আমরা এই হুমকি গুলো শুনি, বাতিল করে দিলাম, তাতে কি তার জ্ঞান, তাতে তার জানাটা কি শেষ হয়ে যাবে? একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে যে কম্পিউটার দক্ষতা পেয়েছে, তারপর কি করলাম, তাকে আমরা সার্টিফিকেট বাতিল করে দিলাম। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বাতিল করে দিলাম এর মানে কি তার কাছ থেকে আমি জ্ঞানটা নিতে পারলাম? জ্ঞানটা কিন্তু ব্যাক করে নিতে পারিনি, সে তাকে যে জানার, তাকে আমরা সেটা জানিয়ে দিয়েছি।
তো জানিয়ে দেওয়া মানে কি, সে কিন্তু এখন কিন্তু সাফিসিয়েন্ট, সেলফ সাফিসিয়েন্ট। এর মানে আমি যেটা বলতে বুঝাচ্ছি যে একজন ইঞ্জিনিয়ার যখন একজন সে জানবে, সে পাঠ করবে, এর জন্য জব খোলা সব জায়গায়, সবকিছুতে, সে কারো মুখাপেক্ষী না। আমি বলবো সে কারো মুখাপেক্ষী না, সে নিজেই একজন উদ্যোক্তা, এন্টারপ্রেনর, সে নিজেই একজন। আসলে যেটা আমাদের সমস্যাটা যেটা এসেছে যে বারবার তুমি বলতেছো যে জবের কথা। আহ, এখন একটু আজকে যেটা পড়লাম আর কি, বাঙালি জাতীয়তাবাদ থেকে যেটা পড়লাম, সেখানে বলা হচ্ছে যে জি জি। আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমরা বাঙালিরা, বাঙালিরা চাকরি ছাড়া কোনো কিছু বোঝেনি। বাঙালিরা বড় বড় লাটদের আন্ডারে ছিল, বড় বড় লাটদেরকে দেখেছে, সাহেবদেরকে দেখেছে, সে এখন মনে করেছে যে আমাদের সন্তানদেরকে সাহেব করতে হবে। হ্যাঁ, সাহেব বানাতে হবে, এবং এই যে শিক্ষার উদ্দেশ্যটাই তাই হয়ে গেছে। আসলে শিক্ষার উদ্দেশ্যটা হওয়া উচিত ছিল যে আত্ম উপলব্ধি। আর এখন হয়ে গেছে কি, শিক্ষার উন্নতিটা হয়েছে আত্ম উন্নতি। যেমন ওখানে আমি যেটা পড়লাম যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হলো, ওখানে ওখানে এক সমাবর্তনের গভর্নর জন অ্যান্ডারসন, সে বলছিল যে বাঙালিকে যদি জিজ্ঞাসা করা যায় সে কি করবে, সে একটাই কথা জানে, সে আমি সার্ভিস করব, আমি চাকরি করব। বাঙালি এটা বলে না যে আমি ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার হয়ে আমি নিজেই একটা ফার্ম খুলবো, নিজে উদ্যোক্তা হবো, নিজে কোনো কিছু হবো না। সে মনে করে কি আমি একটা চাকরি করব, এটাই যেন তার প্রফেশন হয়ে গেছে, তার তার মানে এইম হয়ে গিয়েছে। এছাড়াও এই একই রকম কলকাতা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়, সেখানেও সমাবর্তনে ইংরেজ একই কথা বলে গেছে, বাঙালি চাকরি ছাড়া কিছু বোঝে না। এটা কিন্তু ওই ওই কনসেপ্ট থেকে এসেছে। এটার কারণও আছে। এটার কারণ পরে স্যাডলার কমিশন তারা বলল যে বাঙালি হচ্ছে যে সম্পদহীন শিক্ষিত, সম্পদহীন মানে ইন্টেলেকচুয়াল প্রলেই। জ্ঞান নেই। হ্যাঁ, না না, সম্পদ, সম্পদ মানে সর্বহারা শিক্ষিত, শিক্ষিত হতে গিয়ে সর্বহারা হয়ে গেছে। তার কোনো মূলধন নাই, তার কোনো কিছু নাই। সে এখন দেখে আমাকে কোনোভাবেই এক সাহেব হতে হবে। সাহেব হওয়ার একটাই রাস্তা, সরকারি একটা চাকরি করতে হবে বা একটা চাকরি করতে হবে। চাকরি করার পরে, চাকরিটা পাওয়ার পরে আমি মনে করেন আমি নিশ্চিত হয়ে গেলাম। মানে, আর আমি ওটাকে বলি আমি শেষ হয়ে গেলাম। আমি চাকরিটা পাইলাম মানে আমার ক্রিয়েটিভিটি, আমার আমার ভিতরে যে কোনো কিছু আছে সেটা আমি শেষ হয়ে গেলাম। এটা আমি কিন্তু এইভাবে প্রায় বলি যে চাকরি পাওয়া মানে আমরা এটা মনে করি যে এটা ডাউন। অথচ হওয়া উচিত ছিল যে আমি যখন একটা শিক্ষায় শিক্ষিত হব আর টেকনিক্যাল লাইনে, ইঞ্জিনিয়ারিং লাইনে, অথবা হচ্ছে যে ইয়াতে ডক্টরি লাইনে, আমি তখন করবো কি, মানব সেবা করব, সেবা দিব। আর সার্ভিস আমরা শব্দটা বলি, কিন্তু আসলে আমরা সার্ভিস দিই না, আমরা চাকরি করি, আমরা চাকরি করি। তো বিষয়টা হচ্ছে যে ওই জায়গা থেকে, সেই জায়গায় আমি বলছি যে একজন ইঞ্জিনিয়ার যদি হয়, যে মূল কথায় ফিরে আসি, একজন ইঞ্জিনিয়ারের জন্য তার পুরো পৃথিবীটাই খোলা। সে তো টেকনিক্যাল হ্যান্ড, সে তো নিজেই একজন কি বলবো, নিজে একটা মেশিন। সে এখন সে নিজেই একটা স্রষ্টা, সে নিজেই স্রষ্টা। সে তার জন্য চাকরির মানে রাস্তা সারা পৃথিবীতেই খোলা, চাকরি বাকরি, এটাই আর কি। তো স্যার আমরা এটা, হুম 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 শিওর। বলেন। হ্যাঁ, না, স্যার, বলো। এই যে আপনি যেটা বললেন যে এটা আসলে খুব দুঃখজনক একটি ব্যাপার যে বাঙালি আসলে চাকরি ছাড়া কিছু বোঝে না, এই কনসেপ্টটা রেখে আমাদের পড়াশোনা করা উচিত নয়। তো জাতি হিসেবে আমরা গবেষণা বা রিসার্চে তো অনেক পিছিয়ে আছি, যদিও সরকার যথেষ্ট বরাদ্দ দিচ্ছে। গতকাল আইআইটি শাখার পরিচালক স্যার ছিলেন, উনি বলেছেন রিসার্চে বেশ ভালো অর্থ বরাদ্দ দিচ্ছে সরকার এই কোয়ারেন্টাইন মুহূর্তেও। তো আপনি কি বলে মনে করেন আমাদের দেশের শিক্ষার্থীরা গবেষণা বা রিসার্চে কেন আগ্রহী হচ্ছে না? আরো শুধুমাত্র একটা নির্দিষ্ট স্পেসিফিক, বিশেষ করে বিসিএস, আমরা দেখছি হুম। এখন বুয়েটের শিক্ষার্থীরাও বিসিএস পরীক্ষা দিচ্ছে বা আগ্রহী হচ্ছে, বা মানে এর পিছনে স্পেসিফিক কারণ কি? কারণটা কি সরকারের, শিক্ষকের, নাকি শিক্ষার্থীর? আমরা আসলে ওটাকে চার্মিং একটা জব বানিয়েছি, চার্মিং পজিশন বানিয়েছি। আমি যখন আমি সামনে দেখব যে হচ্ছে যে আমি এটা হতে পারলে এটা পাচ্ছি, এটা হতে পারলে এটা পাচ্ছি, আর জি এই জি। কাজ করতে আমি পাচ্ছি না, তখন তো যে যেখানে পাবে সুবিধা সেখানেই দৌড়াচ্ছে। আর সকলেই চাচ্ছে যে নিরাপদ একটা লাইফ। আমরা হচ্ছে যে আমরা বাঙালি, আমরা জাতিগত ভাবেই ওই নিরাপদ জীবনটার জন্যই পিছনে ঘুরেছি, আমরা চ্যালেঞ্জ নিতে রাজি নই। চ্যালেঞ্জ, যে গবেষণা যখন আমি একটা করব, গবেষণার জন্য আমি যাব, আমি যখন একজন উদ্যোক্তা হব, তখন কিন্তু এটা প্রতি ক্ষেত্রেই, আমি যখন একটা বিজনেসম্যান হব, তখন কিন্তু প্রতি ক্ষেত্রেই কারো এম্বিশন, আমি এ পর্যন্ত কারো এম্বিশন শুনলাম না যে সে বিজনেসম্যান হতে চায়, সে ব্যবসায়ী হতে চায়। কারো কি এম আছে এরকম? তোমার জানা আছে কিনা জানি না, আমি কিন্তু পাইনি যে সে ব্যবসায়ী হতে খুব চায়। রেয়ার আর কি। হ্যাঁ, অথবা হচ্ছে যে সে উদ্যোক্তা হতে চায় এরকম। তো সকলেই কি চাকরি করবে, কেন চাকরিটা দেখেছে যে চাকরিটা আমি পাইলেই
আমি ওখানে নিরাপদ একটা জীবন পাবো, নিরাপদ জীবনের ভিতর থাকবো। এটাই কারণ আসলে। এখন আমাদেরকে যেটা করতে হবে যে গবেষণায় মুখী করতে গেলে আমাদেরকে যে করতে হবে যে সবাইকে সেই স্পেসটা দিতে হবে, সেই সম্মান, সেই মর্যাদাটা এবং হচ্ছে সেই সুযোগ সুবিধাগুলো দিতে হবে, তখনই আমরা গবেষণা নিয়ে আসতে পারবো। এটা বহু আসলে কথা আছে, সব এত সংক্ষেপে এই কথা বলা যাবে এখানে। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, স্যার আপনি এই যে বলেন যে সুযোগ সুবিধার ব্যাপারটা, আমি এই প্রশ্নে একটু পরে আসবো, এই ব্যাপারে আরেকটু আলোচনা করা দরকার, বিশেষ করে আপনার যারা শিক্ষার্থী রয়েছেন তারা বোধহয় শুনছেন। আমি আরেকটি প্রশ্ন করব, আপনি যে স্যার শিক্ষকতা করছেন, তো এটা নিশ্চয়ই আপনার একটি ভালো লাগার জায়গা, একটু আগে বললেন, তো এই ভালো লাগার জায়গাটি কি কখনো ছেড়ে যাওয়ার ইচ্ছে হয়েছে, বা শিক্ষকতা পেশা আর করবো না বা ছেড়ে যাওয়ার ইচ্ছে হয়েছে, বা কোনো এরকম কোনো খারাপ স্মৃতি আছে কিনা যদি বলতেন। না আমি তো এটাকে এনজয় করি, শিক্ষকতা জি জি। পেশাটাকে যেহেতু এটা শুধু আমি পেশা হিসেবে নিই না, এটাকে আমি উপভোগ করি। আর এই জন্য আমার ফ্যামিলি থেকে ভালো সাপোর্ট আছে, আল্লাহর রহমতে। হ্যাঁ, আমি উম, যতদিন পর্যন্ত পড়তে পারবো, যতদিন পর্যন্ত জানতে পারবো কোনো কিছু, পড়তে এবং জানতে পারবো, ডিস্টার্ব হবে না, ততদিন পর্যন্ত শিক্ষকতা ছেড়ে দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আর স্বাভাবিকভাবে এতদিন পর্যন্ত আমার কোনো আসেনি। আমি রাত জেগে পড়তে পারি, রাত জেগে সময় দিতে পারি, আমার ফ্যামিলি থেকে আমার বউ বাচ্চা কোনো ডিস্টার্ব করে না। আর সংসারের দায়িত্ব আচ্ছা। সেই মেনটেন করে, আসলে সেই দেখাশোনা করে। এই হিসাবে আমি বলবো যে আমি ফ্রি। এবং হচ্ছে যে নতুন যেহেতু জানার এখনো আগ্রহ আছে, পড়ার এখনো আগ্রহ আছে, অতএব শিক্ষকতা এই পেশাটা ছাড়া আর অন্য কোনো কোন পেশায় আমি এটা পাবো, এই সুযোগ সুবিধা? এটাই তো পারফেক্ট এটা। তাহলে এটা ছেড়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। এবং সামনে আশা করি যে আল্লাহর রহমতে হয়তো এই সিচুয়েশনের জন্য না পড়তে হয়, এটাই দোয়া করি আর কি, যে কোনোদিন শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে অন্য কোনো প্রফেশনে যাব, এটা যেন চিন্তা করতে না হয় আর কি। ঠিক আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনি একটু আগে সুযোগ সুবিধার কথা বলছেন, যে শিক্ষার্থীরা যদি ভালো সুযোগ সুবিধা পায় তাহলে ইঞ্জিনিয়ার হিসেবে ভালো গ্রাজুয়েট হয়ে তারা ভালো কিছু অবদান রাখতে পারে। এই ক্ষেত্রে স্যার বলে রাখি, আমরা একটি যেমন সাস্টের কথাই যদি আমরা এখানে তুলে ধরি, একটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমার মনে হয় বুয়েটের পরে সাস্ট থেকে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারিং থেকে যারা গ্রাজুয়েট হয় তারা সফল, মাইক্রোসফট, গুগল সহ। আমরা দেখি বিশ্বের যে প্রোগ্রামিং প্রতিযোগিতাগুলো রয়েছে সেখানে প্রায় 200টি বিশ্ববিদ্যালয়কে পেছনে রেখে সাস্ট একবার সম্ভবত ফার্স্ট হয়েছিল। তো এই যে সাস্টের যে সাফল্য, তো তার পরিপ্রেক্ষিতে আমাদের মানে আমরা তো একটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিন্তু আমাদের গ্রাজুয়েটরা কি কি এইরকম মানে অর্জন করতে পারছে, বা অর্জন করতে না পারলে মানে এর পিছনের কারণগুলো কি? আমাদের কি ল্যাব সংকট বলা হয়ে এটা থাকে অনেক সময় এটা এটা? এটা সরাসরি বলতে যেটা বোঝাবে, ছাত্রদেরকে এই ইয়াতে নিয়ে আসতে গেলে ইনসেন্টিভ রাখতে হবে প্রথম কথা। সেটা হইতে পারে ফিনান্সিয়াল, আমাদের যেটা এখানে যেটা সমস্যা আছে ফিনান্সিয়াল। আমাদের ছেলে একটা যদি প্রোগ্রামিং এ যাবে, সে দেখা গেছে নিজের টাকায় খরচ করে যাচ্ছে। জি প্রোগ্রামিং জি। কন্টেস্ট, যে ন্যাশনাল যে প্রোগ্রাম গুলো হচ্ছে, নিজের টাকা। প্রজেক্ট এক্সিবিশনে সে রিপ্রেজেন্ট করতে যাবে, রোবোটিক প্রজেক্ট এক্সিবিশন হচ্ছে, আমাদের বেশ কয়েকজন ইলেকট্রিক্যাল থেকে হচ্ছে যে রুয়েটে এক্সিবিশনে গেল, তারা নিজেদের টাকা খরচ করে যাচ্ছে। তো এটা হচ্ছে যে ছাত্রদের এটা কি আর বহন করা একটু কঠিন। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে যে তাদেরকে ইন্সপায়ার করতে হবে। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ইন্সপায়ারেশনের জায়গাটা আমাদের হয়তো কিছু ল্যাগিংস আছে, যার জন্য হচ্ছে যে আমরা নিয়ে আসতে পারছি না ছাত্ররা। আর যেটা বললাম যে যে মার্কেটে তারা কোনো রকম ভাবে আহ, মানে কোন রকম ভাবে আর্নিং, ছাত্ররা চিন্তা করছে কোন রকম ভাবে আর্নিং এর একটা ব্যবস্থা রাখার জন্য, যেমন আউটসোর্সিং এ অনেকে সময় দিচ্ছে, আউটসোর্সিং এর সময় অতিবাহিত করছে। মানে এটা কারণ অর্থনৈতিক হতে পারে আর কি, অর্থনৈতিক কারণটাই মেইন এইখানে না আসার জন্য। এছাড়া পরিবার থেকে তো চাপ আছেই, যে এখান থেকে গ্রাজুয়েশন করার সাথে সাথেই একটা চাপ থাকে যে তুমি এখন চাকরি করো, চাকরি করো। তো ওইটা জি তাদের নিজেকে প্রিপেয়ার করতে গিয়ে, যে আমি বের হয়ে যেন একটা চাকরি পাই, এই প্রিপারেশন নিতে গিয়ে তারা হচ্ছে যে প্রিপারেশন নিতে গিয়ে তারা হচ্ছে যে এই যে প্রোগ্রামিং কন্টেস্ট বা এই জাতীয় এইগুলাতে সময় দিতে পারছে না। আমি এখানে ডিন হয়ে জয়েন করার আগে, আমি যখন পিএইচডি করতে চাই, পিএইচডি করতে যাওয়ার আগে আমি এখানে দেখছিলাম যে এখানে আমাদের বেশ কয়েকটা গ্রুপ ছিল, সিএসসি ফ্যাকাল্টিতে বেশ কয়েকটা যারা প্রোগ্রামিং এবং বিভিন্ন কাজে বড় বড় গ্রুপ ছিল এবং খুব উৎসাহ নিয়ে করতো। যখন পিএইচডি এবং পোস্টডক করে আসার পরে আমি আহ, দেখলাম যে সেই গ্রুপটা খুবই ছোট হয়ে গেছে। এবং হচ্ছে যে অত্যন্ত দুঃখের বিষয় যে এটা হচ্ছে যে শুধুমাত্র সিএসসি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী বেশি। অবশ্যই কিছু ইসি ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রীও আছে। ছাত্রী তো দেখলামই না, ছাত্রী শুধু পাইলাম, ছাত্রী নাই। এবং হচ্ছে যে ইলেকট্রিক্যাল থেকে কোনো প্রোগ্রামিং অ্যারেনার, ইলেকট্রিক্যালে
ইলেকট্রিক্যাল থেকে কোনো ছেলেই নেই। এটার কারণ হচ্ছে যে তারা কেন জানি একটা ফিক্স একটা জব ওরিয়েন্টেড হয়ে গেছে। জব, যে আমি আহ, আহ, এখন আমি দেখা গেছে আউটসোর্সিং এর কাজ করব, টাকা পয়সা পাবো। তারপর হচ্ছে অ্যাপস বানাবো, টাকা পয়সা পাবো। মানে অ্যাপ্লিকেশন লেভেলের কাজগুলো আগে করছে, এলিমেন্টারি লেভেলের কাজগুলো করতে চাচ্ছে না। এটার কারণটা ওই অর্থনৈতিক কারণটাই হতে পারে আমার কাছে। আর আমাদেরও আরো যেটা হচ্ছে যে উৎসাহ দেওয়া, এই উৎসাহ দেওয়ার বিষয়টাও একটা জড়িত আছে। যে হয়তো উৎসাহ আরো বেশি তাদেরকে দিতে হবে, তাদেরকে হেল্প করতে হবে, মানসিক অর্থনৈতিক বিভিন্ন ভাবে হেল্প করতে হবে। এবং ইউনিভার্সিটি না থেকেও এই বিষয়টা একটা উদ্যোগ নেওয়ার বিষয় আছে। হুম হুম হুম। আহ, আমার যে স্পেসিফিক প্রশ্নটা ছিল স্যার, সেই ক্ষেত্রে মানে এই যে মানে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে বিশেষ করে ভালো গ্রাজুয়েট বা ইফিশিয়েন্ট গ্রাজুয়েট বের হচ্ছে কিনা, যদি বের না হয় সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে হেল্প করতে পারে কিনা? আপনি অর্থনৈতিক ব্যাপারটা বললেন, এই ক্ষেত্রে বি- আমাদের বিশ্ববিদ্যালয় সিএসসি, প্রশাসন হেল্প করতে পারে স্যার, সেই না ক্ষেত্রে আমাদের কিছু বলুন। আমাদের সিএসসি থেকে, হ্যাঁ, আমাদের সিএসসি থেকেও ভালো ভালো গ্রাজুয়েট বের হয়েছে, তারা ভালো ভালো বিভিন্ন জায়গায় আছে। আমি এই মুহূর্তে স্পেসিফিক করে আহ, কয়েকজনকার নাম মনে আসছে, আহ, জি জি। কিন্তু তারা কাজ করছে, হ্যাঁ, এবং অনেকেই সদ্যোক্তা হয়ে বিভিন্ন ভাবে কাজ করছে। কেউ আমাদের কানাডায় আছে, তারপর হচ্ছে আহ, জার্মানিতে আছে, কয়েকজন অস্ট্রেলিয়ায় আছে। তারা সামনে এই যে আমাদের 19 তারিখে দুইজন জার্মান, ওরা হচ্ছে যে এখন জার্মানিতে আছে, ওরা জার্মানিতে জব করতেছে। জি জি। ওরা হচ্ছে ওয়েবিনার দিবে জার্মানিতে জব স্কোপ কেমন আছে, কিরকম ফ্যাসিলিটি আছে সে সংক্রান্ত। আসলে আমাদের আমাদের সাস্ট সাস্ট হচ্ছে পুরাতন ইউনিভার্সিটি, আমরা কেবল শুরু করেছি। জি জি। সেক্ষেত্রে আমরা, এটা হচ্ছে 2004-এ আমাদের ফ্যাকাল্টি থেকে শুরু, তারও আগে সার্চ অনেক আগে থেকে শুরু। আর সার্চের শিক্ষকরা, আমি বলবো যে শিক্ষকরা অবদান আছে, তারা শিক্ষকরা পুরাতন শিক্ষক, সিনিয়র শিক্ষক, এবং হচ্ছে তারা দেশে বিদেশে। আমাদেরও আমাদের ফ্যাকাল্টিতে যখন আমাদের এখন মানে আহ, যতগুলো শিক্ষক বাইরে আছে, তারা যখন একসময় ফিরে আসবে, তখন এনরিচ করবে ফ্যাকাল্টি, তখন হয়তো আমাদের গ্রাজুয়েটরা আরো ভালো করবে। আসলে তো আমরা হাঁটি হাঁটি পা করে আগাচ্ছি। এর ভিতরেও আমাদের যে ছেলেপেলেগুলো, যে জবের যে কথাগুলো বললা তুমি, আমাদের সেদিন আমাদের এক ছেলে বললো যে আইসিটি ডিভিশনে আমাদের 44 জন ছেলে আছে বর্তমানে। ওয়াও, হ্যাঁ, এটা তার খুব মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হাজি দানেশ থেকে আছে। আমাদের পরেই হচ্ছে রুয়েট, সেটা হচ্ছে যে ওরা হচ্ছে 17 জন না 16 জন এরকম আর কি, কম বেশি এরকম হতে পারে। কিন্তু আমরা হচ্ছে যে 44 জনের মতো ছেলে আমাদের আইসিটি ডিভিশনে আছে। আমাদের ছেলেরা যে খারাপ করছে তা না, আমাদের ছেলেরাও ভালো করছে। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোসফট যেটা বলা হচ্ছে, মাইক্রোসফটে হয়তো পৌঁছাইতে পারেনি, কিন্তু আমাদের কানাডা গভর্নমেন্ট ছেলে পেলে চাকরি করছে। কানাডায় গভর্নমেন্ট আইটি সেক্টরে ছেলে পেলে গুলো আমাদের চাকরি করছে। হ্যাঁ, তারপর না আমাদের এটা খুব, ছেলে, হ্যাঁ, জার্মানিতে জি চাকরি জি, করছে। এটা তো কম বুঝতে নয়। পেরেছি। এক সময় হয়তো আমাদেরও ছেলে হয়তো মাইক্রোসফটে চাকরি করবে, তখন আমরাও বলতে আমরা পারবো। হ্যাঁ আমরা হ্যাঁ। অবশ্যই আশা করি। এই ক্ষেত্রে স্যার একটি ব্যাপার বলে রাখতে চাই, এই যে বিভিন্ন কানাডা জার্মানি সহ আপনি বলেন আইসিটি সেক্টরে 44 জন নেওয়া হয়েছে, সেখানে রুয়েটের পরে হাবিব প্রবির অবস্থান, তো আসলে না এই না, হাবিব ব্যাপারগুলো রবির কিন্তু অবস্থান আগে, হাবিব রবি উপরে। না, হাবিব প্রবির পরে রুয়েটের অবস্থান আর কি, মানে এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যে স্টুডেন্টরা রয়েছে যারা অলরেডি প্রতিষ্ঠিত, তাদেরকে নিয়ে একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন করা যায় কিনা বা রয়েছে কিনা আমার সঠিক জানা নেই। যদি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন থেকেই থাকে, তাদের কার্যকরী ভূমিকা কি হতে পারে এই ক্ষেত্রে, যারা আমি ফ্রেশ গ্রাজুয়েট হবে তাদের? আমি জি আসার স্যার। আসার পরে অ্যালামনাই সম্পর্কে করার জন্য আমি একটু দৌড়ঝাঁপ করেছিলাম। আমি ভিসিআরকে জি জি। বলেছিলাম, পরবর্তীতে ভিসিআরকে বলেছি, এবং হচ্ছে আমাদের যে স্টুডেন্ট অ্যাডভাইজার ওনাদেরকেও সাথে আলাপ করেছি যে এটা কিভাবে করা যায়। বিশেষ করে জি জি। তখন তো আমি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আমি আমার ডিপার্টমেন্টের কথা আগে ভেবেছি। তারপরে হচ্ছে যে জি। ফ্যাকাল্টি নাই, এখন তো ডিন, এখন তো ফ্যাকাল্টি হিসেবেই চিন্তা করতে পারি স্বাভাবিকভাবে। পরবর্তীতে আমি জানলাম যে এটা আমাদের যে অ্যাক্রিডিটেশন, যে ডিগ্রি অ্যাক্রিডিটেশনের যে সেলফ অ্যাসেসমেন্ট এবং ডিগ্রি অ্যাক্রিডিটেশনের যে প্রক্রিয়াধীন আছে, সেই প্রক্রিয়ার ভিতরে এই শর্ত শর্ত দেওয়াই আছে যে অ্যালামনাই থাকতে হবে। অতএব এটার উদ্যোগ চলছে, এটার কার্যক্রম চলছে। একদিন একটা মিটিংও হয়েছে ভিজিটারের সভাপতিত্বে, মিটিং হয়েছে। তো এটা হচ্ছে যে ইউনিভার্সিটি এখন এখন আলাদাভাবে আমাদের ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টিকে আলাদাভাবে দেওয়া হবে না, এটা ইউনিভার্সিটির তরফ থেকে একসাথেই এটা করতে হবে, এবং এটা করতেই হবে। এটা না করলে আমরা ডিগ্রি অ্যাক্রিডিটেশন পাবো না। তো ওইটার ভিতরে একটা শর্ত আছে।
না, এটা তো অবশ্যই স্যার, আমরাও আশাবাদী যে খুব দ্রুত একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন হবে। মোটামুটি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যালুমনি অ্যাসোসিয়েশন রয়েছে, বাট আমাদের নেই। এটা খুব দুঃখজনক একটি ব্যাপার। আমরাও আশাবাদী খুব দ্রুত এই প্রবলেম তো সলভ হবে। সো এই প্রেক্ষিতে আরেকটি প্রশ্ন স্যার, আপনি যেহেতু সিএসসি ফ্যাকাল্টির ডিন হিসেবে কর্মরত রয়েছেন, আপনি ঠিক 1 বছর পরে আপনার ফ্যাকাল্টিকে কেমন দেখতে চান, বা কি কি উদ্যোগ নিতে চান, বা কি কি আমার উদ্যোগ নিলে এই ফ্যাকাল্টিটা প্রফিশিয়েন্ট হয় বলে আপনি মনে করেন? কিছুক্ষণ আগে যেমন তুমি বললা যে হচ্ছে যে ফ্যাকাল্টির যে হচ্ছে যে ছেলে পেলেগুলো প্রজেক্ট বা বিভিন্ন জায়গায় ভালো মানে সাজালের মতো হচ্ছে না কেন, এটা যেটা প্রথম আমি যেটা কারণ ট্রেস করছি সেটা হচ্ছে যে এটা আমাদের হচ্ছে যে শিক্ষাটা হচ্ছে কর্মমুখী শিক্ষা, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, প্র্যাকটিক্যাল প্রায়োগিক হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ল্যাব করতে হবে, ল্যাব থাকতে হবে। ল্যাব ছাড়া এটা সম্ভব না। শুধুমাত্র তত্ত্বীয় পড়াশোনা করে এই মানে সেরকম ভালো কিছু করা সম্ভব না। ল্যাব ওরিয়েন্টেড করতে গেলে আমাদেরকে ল্যাব লাগবে, আর ল্যাব লাগলে ল্যাবের যন্ত্রপাতি লাগবে। আমাদের রুম রয়েছে কিন্তু আমাদের ল্যাবের যন্ত্রপাতি নেই। আমি যখন ডিনশিপে আসার সাথে সাথে আমি চেয়ারম্যান, আমাদের যে চেয়ারম্যান মহোদয় আছে, আমি সহ তিনটা ডিপার্টমেন্ট আছে, আমি তাদেরকে বললাম যে আপনারা ল্যাব করার জন্য প্রস্তাবন দেন, প্রপোজাল দেন। তো তারা হয়তো এটা কার্যক্রম চলছে করতেছে। এটা তারপরে তো লকডাউনে হয়ে গেল, তারপরে এটা স্থগিত হয়ে গেল। এবং হচ্ছে যে আমি দ্বিতীয় মিটিং এই এটা, প্রথম কিংবা দ্বিতীয় মিটিং এটা বলেছি যে আপনারা ল্যাবের প্রপোজাল দেন। ল্যাবের প্রপোজাল দিলে আমরা ইনশাল্লাহ এটা শুরু করতে পারবো। না হলেও আহ আমি মাননীয় ভিসি স্যারকে বলে একটা আপনার ফাইল দেন বলে হয়তো আমি অল্প কিছু টাকা দিয়েও আমরা শুরু করতে পারি। এছাড়া আমাদের কিছু পুরাতন কম্পিউটার আছে, সেগুলো নিয়েও আমার একটা পরিকল্পনা আছে যে সেই কম্পিউটার গুলোকে কিভাবে কাজে লাগানো যায়, পুরাতন ফেলে দাও। সেটা নিয়েও আমি আমি আমার চেয়ারম্যানদের সাথে আলাপ করেছি যে তাদেরকে দিয়ে ল্যাব গুলো শুরু করা যায় কিনা। কিছু তো করতেই হবে, কিছু ল্যাব। আর যেটা বড় বড় ল্যাব, যেটা ছোটখাটো ছোটখাটো ইনস্ট্রুমেন্ট, ছোটখাটো যন্ত্রপাতি, সেগুলো আমরা আমরা আমাদের অভ্যন্তরীণ ফান্ড থেকেই, ইউনিভার্সিটির অভ্যন্তরীণ ফান্ড থেকেই আমি করতে পারবো বলে আমার বিশ্বাস। এবং আমি সেটা 1 বছরেই করতে চাচ্ছি আর কি। আমি আমার আশা করছি যে আমার যে চেয়ারম্যানরা আছে তারা আমাকে সহযোগিতা করবেন। তাদের কি দরকার তারা এটা বলে সহযোগিতা করবেন। অভ্যন্তরীণ খাত থেকেই আমি অলরেডি ভিসিটারের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। ভিসিটার এটার সাথে একমত হয়েছে যে তুমি ফাইল নিয়ে আসো, ফাইল প্রসিড করো, আমি তোমাকে স্যাংশন দিচ্ছি। এখন হচ্ছে যে আমাদের চেয়ারম্যান মহোদয়রা যেরকম রেসপন্স করবে সেরকম আমি আমি আমার ডিপার্টমেন্টের জন্য যেদিন আমি চেয়ারম্যান হয়েছি সেদিনই আমি একটা ফাইল নিয়ে আমি আমার যে যেগুলা যন্ত্রপাতি আছে কিছু যন্ত্রপাতি কিনেছি, এবং কিছু ভাঙাচোরা যন্ত্রপাতি ছিল সেগুলা ঠিক করার ব্যবস্থা করে নিয়েছি, এবং সেগুলা কার্যক্রম চলছে। এছাড়া আমি এই যে একেবারেই যে প্রজেক্টের কাজ হচ্ছে না তা না, আমাদের যে পাওয়ার সাপ্লাই, ছোট ছোট পাওয়ার সাপ্লাই আছে, এই পাওয়ার সাপ্লাই গুলো যেগুলো আমাদের ইসি ডিপার্টমেন্ট কাজ করছে, আমাদের যত পাওয়ার সাপ্লাইয়ের কাজ হচ্ছে সমস্ত আমাদের ডিপার্টমেন্টের ছেলেদের বানানো যে পাওয়ার সাপ্লাই, সেই বানানো পাওয়ার সাপ্লাই দিয়ে তারা এক্সপেরিমেন্ট করতেছে। আমাদের এটা হচ্ছে টুটুর স্টুডেন্ট মনে হয়, টুটুর বা 2-3 স্টুডেন্ট, সে নিজে নিজে 30টা পাওয়ার সাপ্লাই আমাকে বানিয়ে দিয়েছে। যেই পাওয়ার সাপ্লাই গুলো এক একটা কিনতে হয়তো 10,000 12,000 টাকা করে লাগতো, সেটাতে মাত্র খরচ হয়েছে 400 টাকা। সে পাওয়ার ওয়াও। সাপ্লাই গুলো 100 টাকাতে 30টা পাওয়ার সাপ্লাই বানিয়ে নিয়েছি। সেটা হচ্ছে যে ওই যেটা আমি বললাম যে আমাদের মাননীয় ভিসি স্যারের কাছ থেকে আমি ইউনিভার্সিটি ফান্ড থেকে টাকা নিয়েছি 40,000 টাকা মাত্র। সেখান থেকে আমি 30টা পাওয়ার সাপ্লাই বানিয়ে আমি হচ্ছে যে ওই স্টুডেন্ট গুলোকে এক্সপেরিমেন্ট করাতে পারতেছি। এখন এটা তো অল্প টাকায়, অল্প টাকায় আমরা ইলেকট্রিক্যালেও কিছু প্র্যাকটিক্যাল শুরু করতে পারি। কমপক্ষে হচ্ছে যে 20-30টা প্র্যাকটিক্যাল করতে পারবে একই রকম ওই টাকা দিয়ে, আমার বিশ্বাস আর কি। কম্পিউটার সায়েন্স করতে পারবে, যেটা বড় বড় অ্যামাউন্ট। এখন আমার বড় কম্পিউটার লাগবে, বড় একটা সার্ভার লাগবে, সেটা তো আমি দিতে পারবো না। সেটার জন্য ইউনিভার্সিটি একটা প্রক্রিয়া আছে, প্রসিডিউর। কিন্তু আমি যেটা করতে পারি সেটা শুরু করতে পারি। তবে আমার হচ্ছে যে একেবারেই আমি চেষ্টা করব যে আগামী 1 বছরের ভিতরে যেটা বললাম যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন কিছু জিনিস নাড়াচাড়া করতে শেখে, কিন্তু জিনিস অন্তত যেটা এর আগে করেনি সেটা আমি চেষ্টা করব। কেননা আর বড় এর মধ্যে একটা 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 হয়তো ল্যাব আমরা পেতেও পারি 1 বছরের ভিতরে। একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স একটা ল্যাব আমরা অলরেডি এটা প্রক্রিয়াধীন আছে। আমার আগের চেয়ারম্যান থেকে ইসি ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান ছিলেন জনাব সাজ্জাদুর রহমান, ডক্টর সাজ্জাদুর রহমান, উনি প্রক্রিয়া করছে 2017 সাল থেকে চলতেছে। সেই প্রজেক্টটা আমরা পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত প্রজেক্টটা মানে আসতেছে আজকে 2020 সাল, অথচ এখন পর্যন্ত সেটা ওই কেনাকাটা ফাইল ঘোরাঘুরি চলছে। তো যাই হোক আর কি, আশা করি যে আহ এবছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হয়তো ওই ল্যাবটা আমরা পেয়ে যেতে পারি। তবে সেটা হচ্ছে যে এই ল্যাবটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েটের জন্য না,
এই ল্যাবটা হচ্ছে যে রিসার্চ করার জন্য, যারা গ্রাজুয়েট যারা মাস্টার্স, গ্রাজুয়েট আর কি, ফ্রেশ গ্রাজুয়েট মাস্টার। হ্যাঁ মাস্টার্স অথবা যারা পিএইচডি করবে তাদের জন্য। তা আমার দরকার হচ্ছে আন্ডার গ্রাজুয়েট ল্যাব। এজন্য আমি অবশ্য বিভিন্ন মন্ত্রণালয়ে গেছিলাম এবং আইসিটি ডিভিশনে গেছিলাম, তাদের সাথে আলাপ করেছি তারা কিভাবে, তারা আমাকে বুদ্ধি পরামর্শ দিয়েছে। দেখি খুললেই, ক্যাম্পাস খুললেই আমি হয়তো আমার শিক্ষকদেরকে নিয়ে বসবো। আশা করি আমার শিক্ষকরা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমি কিছু ইনফরমেশন নিয়ে আসছি। আহ, আমরা যদি একটা 7-8 লাখ টাকা পাই, একটা ল্যাব এখন তো একটা ডেটা সেন্টারের জন্য একটা ল্যাব আমরা করতে পারবো, সেই আমি এটা আলোচনা করেছি। এখন সেটা তো অনেক টাকা, 7-8 লাখ টাকা আমাদের ক্ষেত্রে আবার অনেক সময় অনেক টাকা হয়ে যায়। তো সেটা তো দীর্ঘ সময় লাগবে, সেটা হয়তো 1 মাসে 1 বছরে হয়তো সম্ভব নাও হতে পারে। কিন্তু ছোট ছোট ল্যাবগুলো, ছোট ছোট এক্সপেরিমেন্ট করার জন্য আমি ইনশাল্লাহ, এই স্টুডেন্টরা কিছু হয়তো করতে পারবে, যদি আমাদের চেয়ারম্যান মহোদয়রা আমাকে কিছু ফাইল টেল দেয় আর কি। বুঝতে এটাই। পেরেছি স্যার। তাহলে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা ইঞ্জিনিয়ারিং অনুষদে শিক্ষার্থী রয়েছেন, তো স্যার যেটা বললেন আমরা কিন্তু আশাবাদী হতেই পারি, এবং স্যার যে প্রপোজাল অলরেডি অনেক কাজ উনি উদ্যোগ নিয়েছেন, আশা করি এই উদ্যোগগুলো সফল হবে ইনশাল্লাহ। তাহলে বিশেষ করে যারা অনগোয়িং গ্রাজুয়েশনে রয়েছেন তাদের জন্য সব থেকে বেশি সুবিধা হবে। স্যার এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন করে রাখতে চাই, গতকাল আইটি শাখার পরিচালক তারিকুল ইসলাম স্যার এসেছিলেন, তো উনি একটি কথা বলেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মানে স্ট্রাকচার বা ফ্যাসিলিটিস অনুযায়ী সর্বোচ্চ এখানে 500 জন শিক্ষার্থী ভর্তি করানো উচিত ছিল। তো আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর কয়েকজন হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাড়ানো হচ্ছে মানে ভর্তি পরীক্ষায়। তো আপনাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে এটা কি আপনি মনে করেন কিনা যে মানে ফ্যাসিলিটিস বা ইনফ্রাস্ট্রাকচার তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই ক্ষেত্রে ভর্তি পরীক্ষার সময় এটা কি কিছুটা কমিয়ে আনা যেতে পারে কিনা, মানে শিক্ষার্থীরা যেন ফ্রুটফুল শিক্ষাটা পেতে পারে আর কি, সেই জন্য। শিক্ষা সংকোচন নীতি বলা হয় এটাকে, শিক্ষা জি। সংকোচন নীতি। আচ্ছা, এখন হচ্ছে যে শিক্ষা সংকোচন নীতি নিয়ে যখনই এটা আমরা করতে চাই, মানে এটা করা দরকার, এটা আমরা সকলেই যে ওভারলোড আমাদের যে স্পেস, হাজিদানেশের যে যে পরিমাণে অ্যাকোমোডেশনের স্পেস আছে, তো সেই জি। হিসাবে সবার কাছে এটা নজরে আসছে। আমি একমত ছাত্রছাত্রী কমানোর জন্য। এবং হচ্ছে যে আমার কয়জন শিক্ষক, আমার ফ্যাকাল্টি কয়জন শিক্ষক আমাকে ব্যক্তিগতভাবে বলেছে যে স্যার আপনি যদি এটা উদ্যোগ নেন, ওনারা আমাকে সমর্থন করবে। এই বিষয়টা আসতেছে কেন, সমর্থন করার বিষয়টা আসতেছে কেন, আশা করি তুমি ভাবতে পারছো যে এই কথাটা যখন তোলা হয় তখনই অনেক ধরনের চাপ আসে, যে সকলেই জি আপনি বুঝতে পারি। বাংলাদেশের জন্য ছাত্র বাড়াবেন, সেখানে আপনি ছাত্র কমাচ্ছেন, মানে এরকম একটা ব্যাপার আসে যায় আর কি। তবে আমি সামনের যে অ্যাডকমের সেখানে যদি থাকি, আল্লাহ যদি রাখে, সেখানে আমি এই প্রপোজাল ওঠাবো আমার ফ্যাকাল্টিতে ছাত্র কমানোর জন্য। আমাদের ফ্যাকাল্টিতে আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য 70-75 জন করে, মানে 70 জন এমনি নর্মাল, কোটা মিলে সব মিলে 75 জনের মতো হয়, এটা আসলে অনেক বেশি, অনেক বেশি, জি। অনেক বেশি। সেটা আমি কমানোর কথা বলবো আর কি। তো তারপর দেখা যাক। এখন এটা তো একটা অফিসিয়াল ব্যাপার, পুরো ইউনিভার্সিটি ব্যাপার। গত অ্যাডকমের মিটিং এও আমি ছিলাম, সেখানেও এই প্রপোজালটা উঠেছিল। কয়েকটা ফ্যাকাল্টি ফ্যাকাল্টি প্রপোজাল নিয়ে আসছিল, প্রস্তাব পাশ করে নিয়ে আসছিল, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত এটা কমানো সম্ভব হয়নি আর কি। তো একই কথা মানে আমার মনে হয় বিভিন্ন সময় উঠে, সামনের বার আমি তুলবো আমার জায়গা থেকে, এবং আমি ইনশাল্লাহ আমার ইনশাল্লাহ। সমর্থন নিয়েই তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। হুম। ইনশাল্লাহ স্যার, আমরাও সেটা বিশ্বাস করি। আরেকটি প্রশ্ন স্যার, আমরা জেনেছি যে আপনি এর আগে সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেছেন, তো সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করার সময় কোনো অবস্ট্যাকলের শিকার হয়েছেন কিনা বা ব্যারিয়ার কোনো বাধা, সে ব্যাপারে যদি কিছু বলতেন। সহকারী প্রক্টর থাকার সময় আপনার কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করতেন স্যার। খুব কঠিন কাজ বর্তমান সময়ে সহকারী প্রক্টর, এটা হচ্ছে যে সহকারী প্রক্টর তো কোনো ক্ষমতা নেই, প্রক্টর যেখানে আছেন। তো কখনো জি। কখনো পেয়েছি ক্ষমতা, যে ভারপ্রাপ্ত বা বিভিন্ন ভাবে। তো হচ্ছে যে আমি যেটা করতে পারি যে প্রক্টরকে মানে সাপোর্ট করা, আমার কাজ হচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে প্রক্টরকে সাপোর্ট করা, প্রক্টরকে বুদ্ধি পরামর্শ দেওয়া, প্রক্টর অনুপস্থিতিতে আমাকে প্রক্টরের দায়িত্ব পালন করা, এটা এর প্রথম কাজ। এবং সর্বাত্মক ভাবে তাকে, আমাকে সার্বক্ষণিক ভাবে তাকে সাপোর্ট করা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। এবং হচ্ছে যে প্রক্টরশিপে নিতে গিয়ে, প্রক্টরশিপ পরিচালনা করতে গিয়ে আমি যে অভিজ্ঞতার সঙ্গে করছি, সেটা হচ্ছে যে সকলেই ভালো একটা কাজ করতে চায়, ভালো কাজ করতে চায়, কিন্তু বাধাটা আসে কখন থেকে, যখনই কোনো প্রক্টোরিয়াল তো পুলিশি কাজ, তাই না? এটা হচ্ছে জি। যে জি। পুলিশি ডিউটি। পুলিশি ডিউটি মানে হচ্ছে যে অপরাধী এবং হচ্ছে নিরপরাধীকে আলাদা করা। যখনই আমি কাউকে ধরি বা জানতে পারি সে
তারপরেই শুরু হয় যে সবচেয়ে বেশি কঠিন আর কি, সুপারিশ। এটা তো আমার ছেলে, এ তো করতেই পারে না, আগেরটাকে ছেড়ে দিয়েছেন, এটাকে ছেড়ে দিবেন না কেন? তাহলে এই যে কথাটা, এমন এমন জায়গা থেকে এই সুপারিশগুলো আসে যেটা আসলে একটু আহ, মেনে নেওয়া যায় না আর কি। তাহলে আমার কথা হচ্ছে যে তাহলে আমি আমি যদি আমি এক্সিকিউশন করতে না পারি, আগে কি হয়েছে, আগেরকার উদাহরণ দিয়ে এখন এটাকে করতে হবে, আগে কি হয়েছে, এইভাবে যদি আমি চলি, তাহলে আমি কি জন্য এই আইন কানুন গুলো বানালাম, কি জন্য এই নিয়ম নীতি গুলো বানালাম, কি জন্য, কার উপর তাহলে অ্যাপ্লাই করবো? আর এভাবে তো চলতেই থাকবে, আজকে একে ছেড়ে দিলাম, কালকে আরেকজনকে ধরবো, সে তখন এর উদাহরণটা দিবে। এটা হচ্ছে জি জি প্রক্টরিয়াল প্রক্টরিয়াল বডির মেইন যেটা সমস্যা, এই 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 জিনিসটা আহ কাজে ব্যাঘাত ঘটায় সবচেয়ে বেশি। কাউকে কিছু বলা যায় না, ছাত্র থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত, কর্মকর্তা, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা পার্ট থেকে এই জন্য কারো না কারো আত্মীয় তো বের হয় এখানে। আর যেই ছেলেটার কোনো আত্মীয় নেই, সেই ছেলেটা দেখা যাচ্ছে সবচেয়ে নিরীহ, এবং ওই ছেলেটা ভালো। ওই ছেলেটা, ভালো ছেলেটা যদি কখনো ফল্ট করে, সে হয় অপরাধী। আর যারা ফল্ট করে তাদের পিছনে কেউ না কেউ সে গ্রুপে থাকে। আর গ্রুপে যখন থাকে, তখন দেখা যাচ্ছে তাকে যখন ধরলাম, তখন দেখা যাচ্ছে কেউ না কেউ আসে সুপারিশ করতেছে, তাকে ছেড়ে দিতে হবে, তাকে লঘু শাস্তি দিতে হবে, এরকম একটা বিষয়। তাহলে এইভাবে তাহলে তো নিয়ম কানুন, আইন কানুন তো রাখার কোনো মানে হয় না। প্রক্টরিয়াল বডিতে আমার এটা একটা মনে হয়েছে যে এইভাবে আসলে তাহলে আমি কি করব তাইলে? তাহলে তো আমাকে কম্প্রোমাইজ করতে হবে, আর কম্প্রোমাইজ যদি আমি সবসময় করি, তাহলে তো তাহলে বিশ্ববিদ্যালয় চালানো তো অনেক সময় কঠিন হয়ে যাবে। সব সময়ের জন্য তো কম্প্রোমাইজ নয়, অনেক সময় তখন দেখা যায় যে অনেকেই অনেকেই হয়তো ডিসহার্ডেন হয়, অনেকেই মানে বে- ব্যথিত হয় যে মাহবুব এই কাজটা করলো না, আমি বললাম এই কাজটা মানলো না, এই কাজ, অপরাধ যেন এরকম হয়ে গেছে যে মাহবুব সরকারি প্রক্টর হয়ে অপরাধী হয়ে গেছে। আসলে তো আমি একদিন না হইলে ওখানে তো আরেকজন থাকবে, তাহলে কি সেও এরকম যখন দায়িত্ব পালন করতে গিয়ে এরকম অপরাধী ওকেও করবো আমরা? নাকি ব্যবস্থাটা এই হচ্ছে মানে এটাই আর কি, যে এই সবচেয়ে বেশি ক্ষেত্রে আমার চোখে পড়ছে এই জিনিসটা, যে যখন যাকে ধরি, এবং আরেকটা জিনিস অপরাধ ঘটতেছে, র্যাগিং, জি জি র্যাগিং ঘটতেছে। র্যাগিং, আমি জি জি শিক্ষক, বলা হয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষকই একজন প্রক্টর, প্রত্যেকটা শিক্ষকই একজন প্রক্টর। অথচ জি ওর সামনে, শিক্ষকের সামনে র্যাগিং হচ্ছে, শিক্ষক কি করছে? ও দেখে না দেখার ভান করে চলে যাচ্ছে। উনি জানছেন যে ক্লাসে এখন র্যাগিং হচ্ছে, উনি ক্লাস থেকে বের হয়ে যাওয়ার পরেই র্যাগিংটা, যারা র্যাগার তারা ভিতরে ঢুকতেছে, উনি জানছেন। অথচ উনি আর পিছনে যাচ্ছেন না, উনি কিসের জন্য? উনি মনে করছে প্রক্টরের দায়িত্ব। প্রক্টর তো দুইজন, প্রক্টর তো একজন। আপনিও তো একজন শিক্ষক, আপনারও তো দায়িত্ব আছে যে আপনার ছেলেটাকে রক্ষা করা, আপনার যে যে ছেলেটা আজকে আসছে তাকে রক্ষা করা। কিন্তু আপনি কি করছেন? উনি সাইড থেকে না দেখে, না দেখার ভান করে চলে যাচ্ছে, এবং পরবর্তীতে দোষারোপ করছে। এটা এটা ঘটেছে, এটা ঘটেছে, এটা আমার সাথে ঘটেছে বলেই আমি এটা বলতে পারছি। এটাই। আর র্যাগিং, এই স্যার এই ফাঁকে একটা র্যাগিং এর বিষয়টা বলি সকলের জন্য। জি 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 স্যার র্যাগিং, অবশ্যই অবশ্যই আমরাও র্যাগিং জানতে চাই স্যার র্যাগিং কোনো কালচার শেখায় না। র্যাগিং দিয়ে কোনো কাউকে আদব কায়দা শেখানো যায় না। ওই সময় এই যে এবছরই যে র্যাগিং, একটা মেয়ে সম্ভবত একটা পোস্ট করেছিল, এই মেয়েটাকে জি জি অপমান করে, ঠিক আছে? র্যাগিং এর যেটা ঘটনা ঘটে, র্যাগিং এর ছোট ছোট গ্রুপ তৈরি হয়, ছোট ছোট গ্রুপ। তুমি যে ডিপার্টমেন্টে আছো, তোমার ডিপার্টমেন্টের তুমি তোমার জুনিয়রদেরকে র্যাগিং দিলা, সে করলো কি, তার ইমিডিয়েট সিনিয়রকে ফলো করতেছে। সে তার ইমিডিয়েট র্যাকট্যাক খাওয়া দাওয়ার পর যখন মিলমিশ হয়ে গেল, সে এখন মনে করতেছে কি, তার জুনিয়রটা মনে করছে তার ইমিডিয়েট সিনিয়র গুলো তার সেফগার্ড, সেফগার্ড, ছোট ছোট গ্রুপ ইয়েস হচ্ছে, সেফগার্ড। ইয়েস এখন সে করবে কি, তুমি ইংলিশ ডিপার্টমেন্ট, ইংলিশ বললো না, তুমি ইংলিশ হ্যাঁ হ্যাঁ ডিপার্টমেন্টে, এখন এখন তোমার ইংলিশ ডিপার্টমেন্টের জুনিয়র এগ্রিকালচার একটা সিনিয়র মেয়েকে টন করতেছে। কিসের এটা, কোথা থেকে এই সাহসটা পাইলো? এই সাহসটা পাইলো যে ইংলিশ ডিপার্টমেন্টের যে ইমিডিয়েট সিনিয়র আছে আমাকে প্রটেক্ট করবে। ইয়েস ছোট ছোট গ্রুপ হয়ে যাচ্ছে কিন্তু, র্যাগিং দিয়ে আদব কায়দা শেখাতে গিয়ে শেখানো হচ্ছে ছোট ছোট গ্রুপ হওয়া। বিশ্ববিদ্যালয়ে যদি এইভাবে ছোট ছোট গ্রুপ হয়, তাহলে তো এক গ্রুপ আরেক গ্রুপকে সম্মান করবে না। ইয়েস ওই যে মেয়েটা পোস্টটা তোমার মনে আছে কিনা জানি না, ওই মেয়েটাকে গাড়িতে বিব্রত করা হয়েছিল। নিশ্চয়ই ওর জি ফ্রেন্ড স্যার সার্কেল, ওর ফ্রেন্ড সার্কেল ছিল, ওই মেয়েটার ফ্রেন্ড সার্কেল ছিল না গাড়িতে, ও তো নিশ্চয়ই একাই ছিল জি না। স্যার ওর ফ্রেন্ড সার্কেল গুলো কিন্তু প্রতিবাদ করেনি, ওর ফ্রেন্ড সার্কেলটা প্রতিবাদ করেনি। যখন জুনিয়ররা ওই মেয়েটাকে করলো, বিব্রত করলো, ওই মেয়েটাকে যখন যখন বললো যে এই তোমরা কারা, তখন কিন্তু তার ফ্রেন্ডরা, মানে মেয়েটার ফ্রেন্ডরা, মেয়েটা তো সিনিয়র, তাহলে মেয়েটার ফ্রেন্ডরাও সিনিয়র, মেয়েটার সিনিয়র ফ্রেন্ডরা কিন্তু দাঁড়ায়নি মেয়েটার পক্ষে। কেন দাঁড়ায়নি? কারণ ওই ফ্রেন্ডরা জানে যে এরা জুনিয়র হইলো, এদের পিছনে ওদের ব্যাচমেট, ওদের সিনিয়র ব্যাচমেট গুলো রয়েছে।
সিনিয়র জুনিয়র একটা ক্লাস লাগবে, মানে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্টের ভিতরে একটা ঝগড়া লাগবে। এখানে কিন্তু আদব কথা শেখানো হইলো না। আদব কায়দা কি, একটা ছেলে ইন্টারমিডিয়েট পাশ করে আসলো, 18 বছর 20 বছর পাশ করে এসেছে, সে কি জানে না যে সিনিয়র কাকে কতটুকু সম্মান দিতে হবে? এখানে কিন্তু তা না করে আমি যদি একজন জুনিয়রকেই লাঠি হাতে, আমি বলবো র্যাগিংটাকে অনেকটা লাঠি হাতে ধরে দেওয়ার মতো। প্রথমেই পিঠ থাপড়াই দিলাম যে তোমার পিছনে, প্রথমে তোমাকে অপমান করলাম, অপমান করে ডাকে নিয়ে খাইলাম এবং বললাম ভাইয়া তোর পিছনে আমি আছি, পিঠ থাপড়াই দিয়ে শক্তি সঞ্চয় করে দিলাম, দিয়ে ওকে ছেড়ে দিলাম। ও পরে কি হইলো, ও ওর ওর ইমিডিয়েট সিনিয়রকেই শুধু সম্মান করতেছে, অন্য কোনো সিনিয়রকে, অন্য ডিপার্টমেন্টের কোনো সিনিয়রকে সম্মান করতেছে না। যার জন্য এই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, ছোট ছোট গ্রুপ গুলো হচ্ছে। তো এটাই এই র্যাগিং ক্ষেত্রে বিষয়, এটাই। আর আরেকটা বিষয় তো সেটাই, ওই সময় যখন হচ্ছিল এরকম না জি জানি জি একটা ছেলে আমাকে ফোনই করলো, আমি এটা ফোনটা পাবলিক করেছিলাম, ছেলেটার পারমিশন নেই, যে জি 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 ছেলেটা স্যার, আমি শুনেছি শুনেছি সেটা। আহ, হ্যাঁ, ছেলেটা দেখে পড়াশোনাই করতে পারলো না, একটা ছেলে কত কষ্ট করে, ওইটা তো ওই ছেলে না সাহস করে ফোন করেছিল। এরকম না জানি আরো কতজন ছেলে কত ভাবে চলে গেছে। এখন তো আমার মনে হচ্ছে, এখন তো আমার মনে হচ্ছে যে আমার সিএসসি ফ্যাকাল্টি থেকে কয়েকজন ভর্তি বাতিল করেছিল, আমি কিন্তু জিজ্ঞাসা করিনি, তখন আমার তো এটা মাথায় আসেনি যে এ ভর্তি কেন বাতিল করতেছে। সিএসসি ফ্যাকাল্টি থেকে কয়েকজন ভর্তি বাতিল করছে, এবং হচ্ছে যে আহ, যদি এটা জানা থাকতো, এখন আমি জিজ্ঞাসা করবো যে তুমি কি জন্য ভর্তি বাতিল করছো, কি জন্য ভর্তি, জিজ্ঞাসা করবো আর কি এর পরের বার। তখন আমার ওইটা মাথায় কাজ করেনি। র্যাগিং এই আসলে আসলে র্যাগিং দিয়ে কোনো ম্যানার শেখানো যায় না, র্যাগিং দিয়ে গ্রুপিং শেখানো যায় এবং গ্রুপ তৈরি হয়, এবং পিঠ চাপড়ানো গ্রুপিং, যে তোমার পিছনে আমি আছি, দাসত্ব আর কি। এটা এটা আসলে অনুভব খুব, তৈরি করা। হুম হুম এটা আসলে খুব দুঃখজনক একটা ব্যাপার স্যার। এবং র্যাগিং খুব জঘন্য একটা জিনিস, যেটা আমাদের হাবিপ্রবি সাংবাদিক সমিতি থেকে ও আমরা কয়েকবার স্টেপ নিয়েছিলাম র্যাগিংটাকে কমানোর জন্য, এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছি বিভিন্ন সময়। আমার মনে আছে স্যার, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন অডিটম টুতে একটি প্রোগ্রাম করেছিলেন, ওই সময় ভিসি স্যার ছাত্রদেরকে প্রশ্ন করেছিলেন র্যাগিং শেখানোর দায়িত্বটা তোমাদের কে দিয়েছে। এটাই প্রশ্ন, র্যাগিং শেখানোর দায়িত্বটা ম্যানার তাদেরকে কে ম্যানার শেখানোর দায়িত্ব দিয়েছে? থাকে। ইয়েস, ম্যানার হুম। শেখানোর দায়িত্ব। এই ক্ষেত্রে স্যার আমি র্যাগিং নিয়ে আরেকটি প্রশ্ন করবো আপনাকে, যেহেতু ব্যাপারটা কথা প্রসঙ্গে উঠেই এলো। এই এই বছর কিন্তু ভর্তি পরীক্ষার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব কঠোর পদক্ষেপ নেওয়ার ফলে র্যাগিং মোটামুটি কমে গেছে। তো আপনি এই ক্ষেত্রে আরো কোনো পরামর্শ আছে কিনা? র্যাগিং বিশেষ করে যেসব শিক্ষার্থী আজকে দেখছে, আপনি তাদের প্রতি কি মানে কঠোর কোনো ঘোষণা থাকলে আপনি বলতে পারেন, আপনার যারা শিক্ষার্থীরা দেখছে, যারা এবার যারা 20 ব্যাচ রয়েছে, তা আর হয়তো সামনে যারা ভর্তি আর হয়তো র্যাগিং দিতে পারে, সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন স্যার সংক্ষেপে র্যাগিং এই বিষয়ে। প্রথম যেটা কথা হচ্ছে যে আমাদের প্রত্যেক শিক্ষকেরই সহযোগিতা লাগবে, প্রত্যেকটা জি শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং ছাত্রছাত্রীদের যারা সিনিয়র ছাত্রছাত্রী আছে, তাদের প্রত্যেকেরই আমাদের হচ্ছে যে আহ কি বলে, সহযোগিতা লাগবে, সহযোগিতা ছাড়া হবে না। ভয় সৃষ্টি করে, মানে ভয় সৃষ্টি করে কারো সৃষ্টি মানে আহ, কারো জ্ঞান বাড়ানো যায় না, বা কারো হচ্ছে যে মুক্ত পরিবেশ না দিলে, এই যে জুনিয়রদের সোজা আধা হয়ে দাঁড়িয়ে আছে স্ট্রেট ফরওয়ার্ড, দেখেই তো বোঝা যাচ্ছে যে মেশিনে ঢুকে একটা র্যাগিং দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে, সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সে তো ভালোভাবে কথাই বলতে এত ভয় পাচ্ছে, অথচ সে কলেজ এসএসসি পাশ করে চলে আসছে কি সুন্দরভাবে। দেখা যায় এক ছেলে ঢাকা থেকে একাই হয়তো দিনাজপুরে ভর্তি পরীক্ষা দিতে এসেছে, সে কি কিছুই জানে না? সে কিছুই জানে না। আমি আমার সময়ে আমি একাই খুলনা পর্যন্ত পরীক্ষা দিতে গিয়েছিলাম, তো কই আমি কি কিছুই জানতাম না? তো এই যে জিনিসটা, এটা আসে এখানে শেখাতে হবে, আসার পরে এখানে এসে শিখালাম একদম স্ট্রেট ফরওয়ার্ড, দেখে বোঝা যাচ্ছে তাদের হাঁটন চলন, এমন হচ্ছে যে দল বাঁধে একেবারে, মানে কি বলবো, অনেক সময় বিব্রত, একেবারে বিশাল বড় একটা সালাম, এখন 50 জন আছে একসাথে, একেবারে মনে হচ্ছে তাকে বলা হলো কমান্ডিং স্টাইলে। এটা দেখেই বোঝা যাচ্ছে এই ভয়ে পরিবেশে আসলে কারো সৃষ্টিশীলতা, কারো জ্ঞান বাড়ানো যায় না। এটা বাড়াতে গেলে কাউকে আহ, কারো ক্রিয়েটিভিটি বাড়াতে গেলে তাকে মুক্ত পরিবেশ দিতে হবে, তখনই সেটা সম্ভব হবে। আর যেটা বললাম যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং সিনিয়র ছাত্রছাত্রীদের সহযোগিতা ছাড়া এই র্যাগিং থেকে বের হয়ে আসাটা খুব কঠিন। কেননা আহ ইভেন হচ্ছে যে যে গার্জিয়ান, যে ছাত্রছাত্রী আমার কাছে ডিন হওয়ার পরে আমার কাছে অনেক গার্জিয়ান এসে অভিযোগ করেছে যে আপনি জি এইভাবে আপনারা কি শেখাচ্ছেন, আপনারা ছাত্রছাত্রীকে কি শেখাচ্ছেন, যে তারা আসে আমার ছেলে মেয়েকে আসে আহ, আদব কায়দা বেয়াদব এগুলা শেখাচ্ছে, তা এইভাবে আসে চার্জ। তো তারপর যখন তাদেরকে বলা হচ্ছে যে আপনি কি উদ্যোগ নিলেন,
যে হচ্ছে যে এটাকে যে প্রতিহিত করার জন্য আপনার মতামত কি। এক কথা যে হচ্ছে যে বিচার করতে হবে। বিচার করার জন্য এখন কথা হচ্ছে যে তাহলে বলেন যে আপনার একটা সুন্দর করে বলেন, সাক্ষ্য প্রমাণ দেন, অভিযোগ করেন। না, সেটা আবার করবে না। কেন? বহুত কষ্টে তারা এখানে ভর্তি হয়েছে। এখানে করার পরে তার ছেলে মেয়েকে কি করতে হবে যদি বিচার দেয়? কারণ বাংলাদেশের আইন, সবগুলো আইন সম্পর্কে তারা জানেন, যে এবং প্রয়োগ এবং আইনের কি প্রয়োগ হইতে পারে সেটা তারা জানেন, যে এখানে যদি বিচার দেন তাহলে আলটিমেটলি তার সন্তান, তার বাচ্চা এখানে পড়তে পারবে না। এই এই ভয়ে উনি হয়তো সুদূর বগুড়া থেকে এখানে এসেছেন কমপ্লেন করার জন্য, যে আপনি এই কমপ্লেন করার জন্য যে আপনার শিক্ষক হয়ে আপনারা আপনাদের সিনিয়রদেরকে কে শেখাচ্ছেন যে তারা র্যাগিং দিচ্ছে আমার বাচ্চাকে। যখন আমি বললাম যে আপনার বাচ্চা যে র্যাগ খেয়েছে, যাকে দিয়েছে, আপনি গোপনে একটু আমাদেরকে জানান, তখন আর জানাতে চায় না, তখন আর বলতে চায় না উনি। ভেবে দেখো, উনি কিন্তু বগুড়া থেকে এসেছেন শুধু এইটুকু বলার জন্য, কিন্তু এখানে আসে বলতেছে না। এইখানে কেন বলতেছে না? এটাই। বহুত কষ্টে, বহুত স্বপ্নে এখানে ভর্তি হয়েছে। কারণ সে চায় তার বাচ্চার সেফটি এবং সিকিউরিটি, সেফটি এন্ড সিকিউরিটি চাচ্ছে, তাই না? আসলে আমাদের যদি নৈতিকতা না জাগ্রত হয়, প্রত্যেকের পিছনে কিন্তু পুলিশ দেওয়া যাবে না। বাস্তব সত্য কথা এটা। প্রত্যেকটা 12,000 ছাত্রের প্রত্যেকের পিছনে কিন্তু আমি পুলিশ দিতে পারবো না। আর একটা দুইটা এক্সাম্পল তৈরি করার জন্য যে আহ, যে অভিযোগটা লাগবে সেটা অভিযোগ কেউ করছে না। আবার অভিযোগ যখন করব, কাউকে যখন ধরতেছি, সাথে সাথে ওই যে যেটা বললাম, বিভিন্ন জায়গা থেকে সুপারিশ আসতেছে, ওকে এবার ছেড়ে দেন, ওকে এবার মাফ করে দেন। তাহলে কোথায় যাব? দেখা গেছে যে অত্যন্ত দুঃখজনক কথা যে আমাদের, যেটা আমি বললাম, আহ, আমাদের শিক্ষকরাই হয়তো বলতেছে যে এটা এটা দেখার দায়িত্ব কি আমাদের? র্যাগিং দিচ্ছে, এটা দেখার দায়িত্ব কি আমাদের? আর হচ্ছে যে ওকে ছেড়ে দেন, একে ছেড়ে দেননি, ওকে ধরছে, ওকে ধরলেন, এরকম একটা বিষয়। তাহলে এইটা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়টা কি? নিষ্কৃতি পাওয়ার উপায় একই, যে হচ্ছে যে আমাদেরকে একটাই, সেটা হচ্ছে যে আমাদেরকে আসলে সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে যে যেখানেই র্যাগিং হচ্ছে সেখানেই প্রতিহত করতে হবে। সেখানেই যার সামনে হচ্ছে অন্তত আওয়াজটা তুলতে হবে, এই তোমরা কি করতেছো এখানে? সামনেই র্যাগিং হচ্ছে, সামনেই হয়তো র্যাগিং হচ্ছে, ওই যে চত্বরগুলোতে বসে সামনেই সুন্দরভাবে র্যাগিং হচ্ছে। যে একটা হচ্ছে র্যাগিং এর একটা লেভেল আছে, এই লেভেল পর্যন্ত আমি বলতে পারবো যে সামনে বসছেন, একসাথে খাচ্ছি, খাওয়াচ্ছি, ওকে ঠিক আছে। জি। এমনি তো জুনিয়ররা তো এমনি ভীতু, কিন্তু এর চাইতেও আরো কঠিন কঠিন যখন শুনি র্যাগিং রাত্রে বেলা, যেমন আমাদের ইলেকট্রিক্যালে একটা ছেলে চলে গেল, ভয়ে চলে গেল। তুমি তো এটা জানো যে একটা ছেলেকে পাওয়া যাচ্ছিল না। জি। জি স্যার। পরিমাণ মানসিক, মানে আহত হলে, মানসিক ভাবে আহত হলে, মেন্টাল টর্চার হলে সে এরকম ভাবে একটা পদক্ষেপ নিতে পারে। সে তো লেখাপড়া ছেড়ে দেওয়ারই চিন্তা করছিল। এটা ভাবা যায়? এবং তার কাছ থেকে যে কথাগুলো শুনলাম, যে স্টেটমেন্ট গুলো দিয়েছে, সেটা তো লোম শিহরিত হওয়ার মতো ব্যাপার স্যাপার। আর তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি বলো যে তোমার নামগুলো কি, পরে এটা জানা গেল যে আসলে যারা র্যাগ দেয় বা র্যাগার, তারা হচ্ছে যে মিথ্যা পরিচয় দিয়েও র্যাগ দেয়, নিজের সঠিক পরিচয়টা বলে না। আর তখন যাকে জিজ্ঞাসা করলাম তুমি কি চিনতে পারবা যারা র্যাগিং খাচ্ছে, তুমি কি চিনতে পারবা? তারা তো দেখেছে একবার, নাম বলেছে ভুল, ডিপার্টমেন্ট বলেছে আরেক ডিপার্টমেন্ট। তাহলে এখানে ও তো নতুন এসেছে ক্যাম্পাসে, নতুন, ও তো ট্রেস করতে পারতেছে না। তাইলে এটা হচ্ছে যে আমাদেরকে সবাইকে আসলে আহ নৈতিকতার জাগ্রত করা ছাড়া এটার উপায় নেই। আমি যেটা মনে করি, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী এবং হচ্ছে হাইকোর্ট সবাই একমত যে র্যাগিংটা বন্ধ করতে হবে, কিন্তু এখন বন্ধ করার একটাই হচ্ছে যে কাউন্সিলিং ছাড়া আর উপায় দেখছি না আমি। এটা কাউন্সিলিং করতে হবে, এটা ক্ষতিকর সাইড গুলোই উঠাই দেখাতে হবে, এছাড়া উপায় দেখছি না। এই ক্ষেত্রে স্যার খুব চমৎকার কথা বলেছেন। আমরাও বিশ্বাস করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে র্যাগিং আগে প্রচুর হতো। গত বছর থেকে র্যাগিং মোটামুটি কমে গিয়েছে বলা যায়, আগামী বছর থেকে আরো কমে যাবে। বিশেষ করে আপনি এই বিষয়ে খুব শক্ত পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা করি স্যার। তো এই প্রেক্ষাপটে আরেকটি প্রশ্ন করতে চাই। আমরা জেনেছি আপনি যেহেতু বাহিরে পড়াশোনা করেছেন, টহোকো ইউনিভার্সিটি, যেটি জাপানে অবস্থিত, পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে রয়েছেন, এরপর পিএইচডি ফেলো করেছেন কিয়ংপক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বিদেশি বিশ্ববিদ্যালয়ে এই যে র্যাগিং এর যে কালচারের কথা বললেন স্যার, এই বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, তাদের মানে কি কি বলবো ফ্যাসিলিটিস, তাদের স্টুডেন্ট বা সিনিয়রদের বিহেভিয়ার, মানে মূল পার্থক্য কি দেখতে পান এই ক্ষেত্রে?
মানে তারা আমাদের থেকে উন্নত কেন সব দিক থেকে স্যার, একটু যদি বলতেন, বা ওই বিদেশে পড়ার বা অভিজ্ঞতাগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন স্যার। বিদেশের র্যাগিং শব্দটার সাথে আমি র্যাগিং শব্দটা আমি শুনিনি প্রথম কথা। আমি আমি এটা আমার এখন অনেকেই হয়তো বলতে পারে যে না র্যাগিং আছে, আমার জানা নেই, আমি জানতে পারিনি। আমি কোরিয়াতে 4 বছর ছিলাম, জাপানে 1 বছর ছিলাম, আমি এটা শুনিনি, এটা এটা দেখিনি। আর হচ্ছে যে ওখানে সিনিয়র জুনিয়রের হ্যাঁ একটা কে কোন কাজ করবে, আমি আমার ল্যাবে যেটা আমি দেখেছি কে কোন কাজ করবে সেটা ভাগ করে দেওয়া আছে। আহ যেমন হচ্ছে যে ল্যাবের পরিষ্কার করার বিষয়টা, ল্যাব ওখানে তো নিজের কাজ নিজেই করতে হয়। আমি ওখানে পিএইচডি হিসেবে গিয়েছিলাম, আমি সিনিয়র, আমাকে কোনো কাজ করতে হতো না, কিন্তু আমি নতুন হিসেবে কিন্তু আমি জুনিয়র, নতুন হিসেবে কিন্তু আমি জুনিয়র ছিলাম। আমি যখন 2013 সালে ওখানে জয়েন করলাম, নতুন হিসেবে আমি জুনিয়র, ওই হিসেবে কিন্তু আমাকে ওই কাজগুলো করার কথা ছিল, কিন্তু তা না। তারা আমাকে দেখলো যে আমি বয়সের সিনিয়র এবং হচ্ছে আমি পোস্টের সিনিয়র, তারা আমাকে ওই কাজগুলো থেকে রেহাই, মানে ওই কাজগুলো থেকে আমাকে বাদ দিল। কি কাজ সেগুলা? প্রত্যেক সপ্তাহে ল্যাবকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, ল্যাব ধোয়া মোছা, তারপর হচ্ছে যে ডাস্টবিন থেকে ময়লা ফেলে দেওয়া, এই কাজগুলো করবে, ভাগ ভাগ করা আছে, জুনিয়ররা করবে। আর হচ্ছে যে ল্যাবের যে অফিস ওয়ার্ক গুলো আছে, যে বাজেট আসলো, প্রজেক্ট আসলো, নাই। প্রজেক্টের কেনাকাটা, এই কাজগুলো করবে মিড লেভেলে যারা আছে, মিড লেভেলে। এরাও কিন্তু ওই ক্লিনের কাজগুলো করেছে। ক্লিন বলতে কিন্তু প্রত্যেক দিনই ক্লিন তা না, 15 দিন পর একদিন একবার ক্লিন, মানে ওই যে জি জি। বিনটাতে ময়লাগুলো কাগজগুলো জমা হচ্ছে সেগুলো যায় ডাস্টবিনে ফেলে দেওয়া, তারপর হচ্ছে এটাকে ক্লিন করা, ওই কি ভ্যাকুয়াম ক্লিনার আছে, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করা, এই কাজগুলো জুনিয়ররা করবে। আর সিনিয়ররা করবে কি? সিনিয়ররা হচ্ছে রিসার্চ নিয়ে ব্যস্ত, লেখালেখি নিয়ে ব্যস্ত, এইগুলা কাজ করছে। জুনিয়রদের ল্যাবের ওয়ার্ক কাজ করছে, এবং সিনিয়ররা পেপার লিখতেছে, লিখতেছে কনফারেন্স পেপার লিখতেছে, কোথায় কি অ্যাটেন্ড করতেছে, প্রফেসরের আসতেছে কখন, ফোন টোন অ্যাটেন্ড করতেছে। এই তো আমি ছিলাম পিএইচডি স্টুডেন্ট হিসেবে, আমাকে কিন্তু ওই কাজগুলো করতে হয়নি। আমি পিএইচডি স্টুডেন্ট ছিলাম কিন্তু আবার ল্যাবে ছিলাম নতুন, এজ এ নবীন, কিন্তু আমাকে ওই কাজগুলো করতে হয়নি। এবং র্যাগিং এর এখানে কোন, আমি এই শব্দটা তো ওখানে শুনিনি। এখন ওইখানে অন্য নামে আছে কিনা আমার জানা নেই, ওটা শুনিনি। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটা হলো র্যাগিং কিন্তু শুধুমাত্র এই ভারত উপমহাদেশেই পরিচিত, এবং বিশেষ করে এই যে পাকিস্তান এবং ইন্ডিয়া, বিশেষ করে বাংলাদেশ, এই তিনটি কান্ট্রি ছাড়া আমার মনে হয় না পৃথিবীর কোথাও এই র্যাগিং নামে অপসংস্কৃতি চালু আছে। সেই জন্যই আমি একটু জানতে চাইলাম যে বাইরের দেশেও এইরকম আসলে এরকম সংস্কৃতি চালু আছে কিনা, এরকম জঘন্য সংস্কৃতি। যাই হোক, আমরাও চাই স্যার এই সংস্কৃতি থেকে মুক্তি পেতে। তো সেই ক্ষেত্রে আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন, আপনি কি মনে করেন একজন শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্কটা কেমন হওয়া উচিত সেই ক্ষেত্রে স্যার? একজন শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক হওয়া উচিত, আমি বলবো আহ কি বলবো, মানে একজন বাবা মা বললে তো একটা সম্পর্ক থেকে যায়, একজন হচ্ছে চাচা এবং ভাইস্তার মতো, জি জি। চাচা এবং ভাইস্তার মতো। হাস্যকর মনে হইলো নাকি? কেন বাবা মার সম্পর্ক বলি? আমি আমার বাবার উপরে কথা বলতে পারি না। কেন কথা বলতে পারি না? এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। আমি তাকে শ্রদ্ধা করি, আরেকটা জিনিস হচ্ছে আমি তার মায়েরও ভয় করি, আরেকটা জি জিনিস জি হইতে স্যার। পারে সম্পত্তি থেকে আমাকে, সম্পত্তি থেকে আমাকে বের করে দিতে পারে আমি যদি বিদ্রোহ করি, তাই না? জি জি বাবা স্যার। এবং এটা হইতে পারে, কিন্তু একজন ছাত্র এবং শিক্ষকের ভিতর কিন্তু এই সম্পর্ক নাই। একজন ছাত্র এবং শিক্ষকের ভিতর সম্পর্ক হবে শ্রদ্ধাবোধের সম্পর্ক, যেই সম্পর্কটা হচ্ছে যে চাচা এবং ভাইস্তার ভিতর। আমি আমার চাচা কথাই যদি বলি, আমি আমার চাচার উপর জোরে কথা বলতে পারি না। কেন? আমি কি আমার চাচার খাই? আমি কি আমার, হ্যালো, হ্যালো, জি জি শোনা স্যার, যাচ্ছে? শুনতে পাচ্ছি স্যার, বলুন। আচ্ছা, আমি তো আমার চাচার খাই না, আমার চাচা আমাকে সম্পত্তি থেকে বের করে দিবে এরকমও কোনো কিছু নাই, আছে কি? নাই, কোনো কিছু নেই। কিন্তু জি জি। তারপরও আমি আমার চাচার উপরে কথা বলতে পারি না। কেন কথা বলতে পারি না? কারণ আমি আমার চাচাকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং চাচাও আমার সাথে যখন যেভাবে কথা বলে, যে স্নেহের দরদ নিয়ে কথা বলে, সেখানে কিন্তু কোনো স্বার্থের কোনো কিছু নেই। জি জি। জি এটা জি। শুধুমাত্র শ্রদ্ধাবোধের, শ্রদ্ধা এবং ভালোবাসা বোধের সম্পর্ক। এবং শ্রদ্ধা এবং ভালোবাসার বোধের সম্পর্কের ভিতরে এখানে কোনো অন্য কোনো পার্থিব স্বার্থ জড়িত নেই। এই সম্পর্কের উপরে টিকে আছে তাদের ভিতর যে কমিউনিকেশন, তাদের ভিতর ভাবের আদান প্রদান, সবকিছু মতামতের আদান প্রদান। আমার মনে হয় শিক্ষক এবং ছাত্র, একজন শিক্ষক একজন
একজন ছাত্র একজন শিক্ষকের কাছে সম্পত্তির জন্য সম্পত্তির কোনো আদান প্রদান নাই, সেখানে মায়েরও কোনো বিষয় নেই। বাবা যেটা একটা ছেলেকে মারতে পারে, মারতে পারে, তাই না? মায়ের ভয়ে আমরা জি হয়তো অনেক সময় ভাই কিছু বলতে পারি না, সম্পত্তির ভয়ে জি কিন্তু কিন্তু শিক্ষক ছাত্ররাও কিন্তু তাই, এখানে মায়েরও কোনো সম্পর্ক নেই, এখানে কোনো কিছু নেই। কিন্তু এখানে যদি শ্রদ্ধাবোধের সম্পর্কটা থাকে, তাকে যে শিক্ষক এবং ছাত্রের যে এই শ্রদ্ধাবোধের ভিতরে রেখে একটা যে মানে যে বিষয়টা বন্ধুত্বমূলক সম্পর্কটাও থাকলো, মতামত প্রকাশ করার সম্পর্কটাও থাকলো, এবং এখানে কোনো দেনা পাওনার কোনো কিছু থাকলো না, শুধুমাত্র শ্রদ্ধা শ্রদ্ধা এবং স্নেহ শ্রদ্ধাই থাকে গেল, এবং মত প্রকাশের সবকিছুই হইলো। এই জন্য আমি সুন্দর মানে এইভাবে আমি বলি যে বাবা মার সম্পর্ক না, মানুষের সাথে মানুষের সম্পর্কটা হওয়া উচিত শ্রদ্ধার সম্পর্ক। শ্রদ্ধার সম্পর্ক যদি হয়, তাহলে দেখা গেছে যে কোনো সবকিছু মেনটেন, সবকিছু ঠিক থাকবে, এটাই জি আর কি। স্যার। হুম। জি স্যার, আমরা ওইটা বিশ্বাস করি আসলে ছাত্র শিক্ষক সম্পর্কে এমনটাই হওয়া উচিত। আমরা যেন আমাদের সম্পর্কের উপর ভিত্তি করে পরবর্তী জীবনে সফলতা হওয়ার একটা ভিত্তি হিসেবে রচনা করতে পারি। স্যার, আমরা আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আমরা একটু কমেন্ট সেকশন থেকে কমেন্ট গুলো পড়বো স্যার। মোহাম্মদ রিয়াদ খান আপনাকে একটি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, স্যার আমাদের দেশের চাকরির সেক্টর গুলো কি বিষয় ভিত্তিক হওয়া প্রয়োজন নয়? যেমন যারা কৃষি বিষয়ে পড়ে তাদের শুধু কৃষি ভিত্তিক সেক্টরে চাকরি করা দরকার, কখনোই ব্যাংক বা অন্য সেক্টরে নয়। এ ব্যাপারে কিছু যদি বলতেন স্যার। হ্যাঁ, আমি এটাকে এটাকে একমত এইটার সাথে, এবং হচ্ছে যে আমি এই বিষয় নিয়েও ফেসবুকে আমার যতটুকু অ্যাবিলিটি আমি ফেসবুকে লেখালেখি করেছি। আমার জি অবশ্যই জি জি। যে সেক্টরে আছে এটা বিষয় ভিত্তিক হওয়া উচিত, এবং শুধু যে জব রিক্রুটমেন্ট প্রসেসটাও বিষয় ভিত্তিক হওয়া উচিত। এমনি হয়তো আমাদের দেশ সংস্কৃতি ইতিহাস সম্পর্কে কিছু হয়তো থাকবে, সেটা খুব মাইনর, কিন্তু মূল বিষয়টাই থাকবে বিষয় ভিত্তিক। আমি যখন জি রিক্রুটমেন্ট প্রসেস বিষয় ভিত্তিক থাকবে, এবং হচ্ছে যে যখন যে সেক্টরে চাকরি করছে সেটা টপ লেভেল পর্যন্ত থাকতে হবে। যদি টপ লেভেল পর্যন্ত না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে এই ছেলেপেলেগুলো, যেটা তুমি শুরুতেই বললা যে একটা বুয়েটের ছেলে দেখা যাচ্ছে যে বিসিসি অ্যাডমিনে চলে যাচ্ছে, কেননা সে জি জি জি। দেখতেছে যে আমি যখন ইঞ্জিনিয়ার হবো আমি টপ লেভেল পর্যন্ত যেতে পারছি না, টপ লেভেল আমার উপরে বসে আছে আরেকজন, যেটা বিদেশে যেটা হয় না। বিদেশে দেখা গেছে যে একজন, যদি ওখানে দেখা গেছে যে একজন আমলা থাকেন, আমলার সাথে সাথে আরেকজন মানে একই মর্যাদার, সমমর্যাদা, একই পোস্ট না হোক, অন্তত মর্যাদাটা আমরা সমান রাখতে পারি। সমমর্যাদায় দেখা যাচ্ছে একজন টেকনিক্যাল লাইনে, আমি যদি ইংল্যান্ডেও দেখি এবং সিঙ্গাপুরেও দেখি, সেখানে যেমন একজন হেলথ সচিবের সাথে মানে স্বাস্থ্য সচিব আমলার সাথে একজন একজন ডক্টরও আছেন একই লেভেলের প্রায়, ইংল্যান্ডেও তাই দেখা গেছে। এখন হচ্ছে যে এই জিনিসটা এইটা আমাদেরকে করতে হবে যে বিষয় ভিত্তিক যে যেই সেক্টরে আছে সেই সেক্টরকে নিয়ে যাওয়ার একটাই উপায় হইতে পারে যে যে সেক্টরে থাকলো সেই সেক্টরটাকে টপ লেভেল পর্যন্ত নিয়ে যেতে হবে, এবং মর্যাদাকে সমান মর্যাদা করতে হবে। তাহলে ডক্টর ডাক্তার তার ডাক্তারি পেশায় থাকবে, ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিং পেশায় থাকবে, কারণ সে তো দেখতেছে যে আমি এই পেশা থেকেও আমি যে একজন আমলা যে সুযোগ সুবিধা ভোগ করবে, সিনিয়র সচিব হবেন, আমিও সেই সুযোগ এইখানে আমি আমার যে প্রফেশন থেকে পাবো। এতে কি হবে যে সে যে জ্ঞান অর্জন করেছে, সে যে তার পিছনে যে রাষ্ট্র যে ব্যয় করেছে সেই ব্যয়টা কার্যকর হবে। এবং হচ্ছে যে সে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যখন চাকরি করবে, সে তার জ্ঞানটা তার নলেজটাকে সেখানে সে দিতে পারতেছে, এবং হচ্ছে যে সে মানসিকভাবে সন্তুষ্ট থাকতে পারতেছে যে কোনো একদিন আমি না হোক আমার প্রফেশনে কেউ আমার লেভেলে, আমার উপরে যিনি আছেন তিনি সমমর্যাদা এবং টপ লেভেল র্যাঙ্কিং এর। এটা হওয়া উচিত আমি মনে করি, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে সেটা হচ্ছে না। এই জন্যই হয়তো আমাদের মানুষগুলো মানে দেখা যাচ্ছে এগ্রিকালচারিস্ট ব্যাংকে যাচ্ছে, এগ্রিকালচারিস্ট হচ্ছে বিসিএস ম্যাজিস্ট্রেট হয়ে যাচ্ছে, এই পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের অর্জিত সমস্ত জ্ঞান কোনো কাজেই লাগছে না, এটা অপচয় পুরোপুরি হচ্ছে। এটা স- আমাদের সম্পদের অপচয় বলা যায় এক ক্ষেত্রে, জ্ঞানের সম্পদের অপচয় সম্পদের অপচয় দুটোই সম্পদের আর উপরে কি। অবশ্যই মানব স্যার সম্পদের আমরা অপচয়, সম্পদের অর্জন, হ্যাঁ। হ্যাঁ, জি স্যার, আমরা হ্যাঁ, প্রায় শেষের দিকে। আপনাকে আর জাস্ট দুটি প্রশ্ন করব। তো আপনার যেহেতু একটি বৈচিত্র্যময় শিক্ষা জীবন ছিল, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বাইরে পড়াশোনা করেছেন, এখন শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ে। যদি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো বিশেষ ঘটনা যেটা আপনাকে প্রলুব্ধ করে বা অনুপ্রাণিত করেছে, একটু যদি শেয়ার করতেন স্যার। অনেকগুলো, অনেকগুলো আসলে হচ্ছে যে কোনটা সুখের আমরা বলবো না, জানতে চাই। সুখের বলবো না দুঃখের বলবো? সুখেরও আহ, আছে দুঃখের আহ, আছে। আচ্ছা, একটা সুখের একটা দুঃখের স্যার। আচ্ছা, অনেকগুলোই বলবো না, একটা দুঃখের বলবো। দুঃখেরটা আচ্ছা হচ্ছে ঠিক যে আছে। একটা দুঃখের বলবো, সুখের অনেকগুলোই বলবো। হচ্ছে আচ্ছা যে ঠিক আছে। যেটা অনুপ্রাণিত হচ্ছে যে দুঃখের হচ্ছে যে আমি শিক্ষক হিসেবে জয়েন করছি, শিক্ষক হিসেবে আসছিলাম, সহকারী প্রক্টর ছিলাম। এটা আমার কাছে খুবই অপ্রত্যাশিত ছিল যে সহকারী প্রক্টর থাকাকালীন আমার উপর একটা হামলা হয়েছিল।
যেটা আমি চেয়েছিলাম যে আমার কলিগস যারা সকলেই আমার প্রতি থাকবে, কিন্তু পরবর্তীতে আমি দেখেছি যে কিছু কিছু কলিগস তাদের এটা আমি খুব মর্মাহত হয়েছি যে জানতে পারছি। তারপরেও শেষ পর্যন্ত আমি এটা কাটিয়ে উঠতে পেরেছি। এটা আমার হচ্ছে যে দুঃখের অভিজ্ঞতা, যেটা হচ্ছে যে যেটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, নেগেটিভ ভাবে, খারাপ হয়ে, যেটার জন্য আমি আসলে আহ আমি মনে হয় এটা প্রাপ্য ছিলাম না আর কি। আমি ওটা প্রাপ্য ছিলাম না। আমি তো একজন শিক্ষক, আমি একজন জি শিক্ষক, সকলে আমার ছাত্র। আমি আমাদের এটা একটা একটা এই প্রসঙ্গে একটা বলে রাখি, আমাদের কেন যে এই কালচারটা তৈরি হয়েছে, আমাদের সময় এটা ছিল না। ডাইরেক্ট শিক্ষক, ইনডাইরেক্ট শিক্ষক, এটা হয়তো তোমরা খুব বেশি আলোচনা করো। আমরা যখন পড়াশোনা করেছি সেই 99 সালে, 99 2006 সাল পর্যন্ত, তখন কিন্তু এটা ছিল না। গোটা ইউনিভার্সিটি সব শিক্ষকই আমাদের শিক্ষক। আমরা এটা কখনোই ভাবিনি যে ইনি আমার ডাইরেক্ট ক্লাস শিক্ষক, ইনি আমার শিক্ষক নন। এটা আমরা কখনোই ভাবিনি, কিন্তু এই ক্ষেত্রে এখানে এটা চালু হয়েছে। এবং হচ্ছে যে আমি মনে করি সেই অভিজ্ঞতা থেকে, সেই জানা থেকে আমি মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের সকলেই আমার ছাত্র, সকলেই আমার ছাত্র ছিল। কিন্তু মানে সকলেই আমার ছাত্র, ওই চ্যালেঞ্জ নিয়ে আমি সকলকে সমান চোখে দেখেই আমি কাজ করতে গিয়ে আমার উপর যে হামলাটা হয়, সেটা আমার জন্য খুবই একটা পীড়াদায়ক ছিল। এটা হচ্ছে দুঃখের অভিজ্ঞতা। আর সুখের অভিজ্ঞতা ও, অনেক। সুখের অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে আহ কখনোই ভাবিনি, যে যেটা আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা, যে হাজী দানেশে আমি চাকরি করব। এবং হাজী দানেশের চাকরিটা আমার জন্য খুবই, আমি বলবো যে আমি অত্যন্ত লাকি আর কি। যে হাজী দানেশে চাকরি করার আগে আমি দিনাজপুর শহরে এসেছি জীবনে 2 বার। একবার হচ্ছে আচ্ছা যে আচ্ছা। আমার ফুপুর বিয়ে এই সাইডে হয়েছে একবার। আরেকবার হচ্ছে যে এগ্রিকালচারে পড়ি, তখন এগ্রিকালচার কলেজ ছিল, এটা কৃষি কলেজ ছিল, তখন পরীক্ষা দিতে এসেছিলাম, এই 2 বার। জি জি জি। হ্যাঁ। আর পরবর্তীতে একবার এসেছি জয়েন করতে। আমি এখানে না, পরবর্তীতে এসেছি ভাইবা দিতে। আমি এখানে যখন অ্যাপ্লিকেশন করি, সেই অ্যাপ্লিকেশন করার সময়, অ্যাপ্লিকেশন করব কি করব না, আমি আমার রাজশাহী ইউনিভার্সিটি স্যার প্রফেসর দেলোয়ার হোসেন স্যার, উনি এখন রিটায়ার করছেন, উনাকে, স্যারকে ফোন করলাম যে স্যার আমি অ্যাপ্লিকেশন করবো কিনা। 500 টাকা ব্যাংক ড্রাফট, প্রথম আমার কাছে কিন্তু 500 টাকা অনেক কঠিন ছিল, ঢাকায় ছিলাম। তো 500 টাকা ব্যাংক ড্রাফট দিয়ে অপচয় হবে কিনা, স্যার বললো যে তুমি 500 টাকা বঙ্গোপসাগরে ফেলে দাও, মনে করো তুমি এখন অ্যাপ্লাই করো। তুমি অ্যাপ্লাই করলা না, স্যার একটা কথা আমার মনে আছে, তুমি এখন অ্যাপ্লাই করলা না, তাহলে তোমার রিজেকের ফায়সালা হবে কিভাবে? তুমি যখন অ্যাপ্লাই করবা, আমি এই কথাটা খুব ছাত্রদেরকে খুব বলি, যে তুমি অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলা মানে তোমার 1% প্রবাবিলিটি, সম্ভাবনা বেড়ে গেল কোনো কিছু পাওয়ার জন্য যেটা তুমি পেতে চাচ্ছ। তুমি অবশ্যই। অ্যাপ্লাই করলা না, তাই না? 1%, 1% সম্ভাবনা বেড়ে গেল। তা আমি অ্যাপ্লাই করলাম, ঢাকা থেকে কুরিয়ারে পাঠিয়ে দিলাম। তখন মনে হয় সেপ্টেম্বর মাস, আমার মনে হচ্ছে 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমার সার্কুলারের মেয়াদ ছিল, মানে 9 দিন বা সামথিং এরকম কিছু। তো পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পরে দেখলাম যে আমার যেদিন ভাইবা, সেদিন সম্ভবত বৃহস্পতিবার ছিল, বুধবারে বিকাল বেলা আব্বা আমাকে ফোন দিল যে তোর একটা কার্ড এসছে হাজী দানেশ থেকে, তো তুই চলে আয়। কোথায় আসবো? পঞ্চগড় যদি যাই তা আমি ভাইবা অ্যাটেন্ড করতে পারি না, মানে রাত্রে আমাকে বাসে উঠতে হবে, বুধবার বাসে, আর হচ্ছে সকালে আসে নামতে হবে। তো আব্বা বললো যে তুই একদম সরাসরি চলে আয় দিনাজপুরে, আর আমি দিনাজপুরে আসতেছি। পঞ্চগড় থেকে উনি দিনাজপুরে আসলেন, আমি এখানে আসলাম। এখানে আসে হকিকুল, আমাদের এলাকার ছেলে, এগ্রিকালচারে পড়তো, সে এখন ব্যাংকে আছে, ওর ওখানে উঠলাম। উঠার পরে আব্বা আসলো, আব্বা আমাকে এডমিট কার্ডটা দিয়ে চলে গেল। আমার 2টার দিকে ভাইবা, 2টার দিকে ভাইবা দিলাম, ভাইবা দেওয়ার পরে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে তো আমি ভুলে গেছি যথারীতি অ্যাজ ইউজুয়াল, আমি প্রাইম ইউনিভার্সিটিতে তখন চাকরি করতেছি। ইয়েস। এরপরে পরে তখন একদিন যখন রিজন বোর্ড হয়ে গেল, আর রিজন বোর্ড ওই দিনও মনে হয় মঙ্গল কিংবা বুধবার ছিল, আমাকে রাজশাহী থেকে আমার একজন ফ্রেন্ড ফোন করলো, আরিফুল ইসলাম পোরাক, ফোন করলো যে মাহবুব, আমাদের রাজশাহী ইউনিভার্সিটি কারো হাজিদান এসে চাকরি হয়নি, আজকে রিজন বোর্ড হয়ে গেল। তা আমার তো কোনো ফিলিংস, আমার তো কোনো ফিলিংস নাই, কারণ আমার তো ওরকম প্রত্যাশাও ছিল না যে আমার হাজিদান এসে চাকরি হতে পারে। তারপরে এক শনিবার, ওই দিন শনিবার কিংবা শুক্রবার ছিল, বন্ধের দিন ছিল, ঘুমাচ্ছিলাম, ঘুমের ভিতরে ফোন বেজে উঠলো, হকিগুল ফোন করছে যে মাহবুব ভাই আপনার মনে হয় হাজী দানেশে চাকরি হয়েছে, রিজন বোর্ড হয়েছে কিছুদিন আগে, আপনার মনে হয় হয়েছে, আপনি হাজী দানেশে যান। আমি শুনতে পাইলাম মনে হয়, কথাটা কিন্তু মনে হয়। তো আমি এখন কোন প্রাইম ইউনিভার্সিটিতে, প্রাইম ইউনিভার্সিটিতে একটা রুল ছিল, প্রাইম ইউনিভার্সিটিতে মানে শেষ মাসের বেতন পাইতে গেলে 2 মাস আগে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলতে হয়। তা আমি এখন তো নিশ্চিত না ও, যে আমার চাকরি হয়েছে। তা আমি করলাম কি, ওই দিনেই চলে আসলাম। চলে আসে আমি এখানে একজন স্যারের বাসায় উঠি, স্যারও নিশ্চিত না,
স্যারের নাম বলছি না, স্যার যেহেতু অ্যাক্টিভলি চাকরি করছে, অ্যাক্টিভ কাউকে চাকরি করলে তাকে আমি বলতে তার নাম বলতে চাচ্ছি না, কারণ আমাদের দেশে ট্র্যাডিশন হয়ে গেছে কি, অ্যাক্টিভ চাকরি করতে গেলেও কাউকে যদি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে বললে আমি তেল দিলাম, আমি চামচামি করলাম। এই জন্য অ্যাক্টিভ কোনো চাকরি গুলাকে আমি কৃতজ্ঞতা করতে চাই না, বরঞ্চ যারা রিটায়ার করছে, আচ্ছা যারা ক্ষমতাহীন হয়ে গেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই, যারা ক্ষমতাহীন হয়ে গেছে। তার মধ্যে প্রফেসর রুহুল আমিন স্যার ওখানে ওই সময় ছিলেন ভাইস চ্যান্সেলর, উনি আমাকে চুজ করেছেন কিসের জন্য জানি না। ওই সময়ে ভাইবাতে উনি পরবর্তীতে আমি যখন জানলাম, আমি ওখানে থাকলাম। এখন তখন পর্যন্ত আমি প্রফেসর রফিকুল ইসলাম মাহমুদ স্যার আছে, উনার সাথে আমি দেখা করলাম যে স্যার কি খবর। আমার একটা ধারণা কি ছিল তখন জানো, আমি কতটুকু পিছনের আর কি, আমি মনে করছিলাম রেজাল্ট মনে হয় টাঙ্গে দিবে রেজাল্ট বোর্ডে, আচ্ছা আচ্ছা। হলো রেজাল্ট বোর্ডে। আমি কিন্তু ওই আমি যে শিক্ষকের বাসায় উঠছিলাম উনাকে অ্যাভয়েড করে আমি কিন্তু প্রায় বিজ্ঞপ্তি বোর্ডে আসতাম যে আমার চাকরি আসলে পরবর্তীতে প্রফেসর রফিকুল ইসলাম মাহমুদ স্যার, আল্লাহ উনার জান্নাত নসিব করুক, রফিকুল ইসলাম মাহমুদ স্যার একদিন বিকালবেলা সত্যি সত্যি আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল। আমি কিন্তু ক্যাম্পাসে তখন এই আশায় আছি যে হকিগুল আমাকে বলেছে মাহবুব ভাই আপনার মনে হয় চাকরি হয়েছে, উঠেছি এক স্যারের বাসায়, সেই স্যারও কিছু বলতেছে না। কেননা চাকরির বিষয়টা এমন যে এটা যতক্ষণ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বলা যাবে না। আমি জি কিন্তু জি। তখন পর্যন্ত আমার বাড়িতে বলিনি যে আমি দিনাজপুরে আছি, তখন পর্যন্ত আমি বাড়িতে বলিনি আমি ঢাকা থেকে দিনাজপুরে আসি, এই আশায় আছি। তারপর তো পাইলাম এইটা, তাইলে আমার কাছে এটা একটা আল্লাহর কাছে একটা স্মরণীয় ঘটনা আর কি। এছাড়া স্মরণীয় ঘটনা আরো আছে, কোরিয়াতেও আছে। কোরিয়াতে যে প্রফেসরের কাছে গেছিলাম, তাকে আমি জানতাম না চিনতাম না, তার কাছে গেছিলাম, তার কাছে অনেক অভিজ্ঞতা। সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে যে আমার পিএইচডি, একজন জানতে চাইছে যে আমার পিএইচডি অভিজ্ঞতা শেয়ার করুন। আহ জি জি জি। দেখো কমেন্টে আছে পিএইচডি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে কমেন্টটা পিএইচডি। স্যার এরকম, হ্যাঁ, স্যার আপনি পিএইচডি চলাকালীন যে এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, এই একইভাবে কি আমাদের ক্লাস ল্যাব ও ক্লাস ক্লিনের কাজ শুরু করা যায় না? এতে করে আমাদের মনে হয় পড়াশোনা গতানুগতিক চেঞ্জ হবে, নিজেদের ল্যাব এবং কাজ এর উৎসাহ বাড়বে। এই প্রশ্নটি করেছেন জান্নাতুন সেতু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই করা যায়, অবশ্যই এটা করা যায়। এবং হচ্ছে যে আমি তো সবসময় যে ময়লা বিনে ফেলতে হবে, আহ, সবসময় ক্লিন রাখতে হবে, নিজে ক্লিন থাকতে হবে, এবং হচ্ছে যে জি জি এনভায়রনমেন্টকে জি। আরেকজনের জন্য ক্লিন রাখতে হবে। প্রায়ই যে কথাটা বলে যে হচ্ছে যে টয়লেট গুলো পরিষ্কার না, আমি এই কথাটা বিভিন্ন কিয়াতে বলেছি। আমরা টয়লেট সারে চলে আসি, টয়লেটটা কোনো রকম ফেলে দিয়ে চলে আসলাম, দেখতেছি না পানি ঠিকভাবে মলটা গেল কিনা, আমার ময়লাটা ঠিকভাবে গেল কিনা, সরি গেল কিনা, এটা আমরা দেখার সুযোগ মানে অপেক্ষা করছি না। অথচ হওয়া উচিত ছিল যে আমি আমি যে টয়লেটটাকে যেভাবে যে পরিষ্কার অবস্থায় পেয়েছি সেটারও জি জি আরেকজন আমার পরে যিনি আসবেন তারও একইভাবে পাওয়ার অধিকার রয়েছে, তাকেও সেইভাবে অতটুকু ক্লিন করে দিয়ে যাওয়ার দায়িত্ব আমার ব্যবহার করার পরে। জি এটা হওয়া উচিত, জি। এটাই হওয়া উচিত। আমি বরাবর এই কথাটা বলে আছি, আমরা প্রত্যেকটা টয়লেটে সার্বক্ষণিক একজন সুইপার রাখতে পারবো না, কেননা সুইপার গুলোও হচ্ছে মানুষ, তারাও আসে সকালবেলা অফিস আসে হয়তো গোসল না করে, তারা হয়তো ভাত খাওয়ার আগে দুপুরে গোসল করার আগে চায় যে আমরা এখন গোসল করে ভাত খাবো, এবং গোসল করার পরে তারা ওই কাজটা করতে চায় না। তারা তো একটা মানুষ স্বাভাবিকভাবে। তাইলে আমার উচিত হবে যে যত সুইপার চলে যাওয়ার পর, সুইপার ক্লিন করে দেওয়ার পর যে আমি ক্লিন পাইলাম, সেই ক্লিনটা যেন পরবর্তী যিনি আসবেন তার জন্য সেই ব্যবস্থাটা রেখে যাওয়া, আমাকেই রেখে যাইতে হবে। এবং আমি এটা এটা জাপানেও দেখেছি, জাপানে 2 দিন পর পর সুইপার আসতো, 2 দিন পর পর সকালবেলা আসে ওই শুধুমাত্র যেটা কমন বাথরুম সেটা পরিষ্কার করতো। আর যেগুলো ল্যাবের বাথরুম সেগুলো প্রফেসর নিজেই করতো, প্রফেসরের বাথরুম প্রফেসর নিজেই করতো, আমাদের বাথরুম গুলো আমরা নিজেরাই করতাম। তো এটা, তো এরকম। যেটা হচ্ছে যে হ্যাঁ না বলো। বলেন স্যার, বলেন আচ্ছা, স্যার বলেন। পিএইচডি যেটা আমি যে পিএইচডি করার সময় যেটা হচ্ছে যে সর্বশেষ যেটা হচ্ছে যে রেজাল্ট, যেটা আমার টার্গেট ছিল ক্যাসিগ্রিন বেসড মিরর লেন্স, যেটা টার্গেট ছিল, এই রেজাল্টটা কোনোভাবেই আসছিল না, কোনোভাবেই। 2 দিন ধরে চেষ্টা করে যাচ্ছি কন্টিনিউয়াস, সকাল 9টা থেকে শুরু করি, আমার সাথে একজন আমার ল্যাবমেট, অন্য আরেকটা ল্যাবের ল্যাবমেট, তিনজন, 2জন কোরিয়ান। না পারলে তো ওরা ক্রিটিসাইজ করে সব সময়, হচ্ছে যে বলে যে তোমার আইডিয়া ভুল, তোমার থিংস ভুল, কেন সিনিয়র, সিনিয়র যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। সার্বক্ষণিক সার্বক্ষণিক তোমাকে হচ্ছে যে মেন্টাল টর্চারে রাখবে। কি মেন্টাল টর্চারে? তোমার আইডিয়া ঠিক নেই, এটা প্রশ্ন, এটা প্রশ্ন, এটা প্রশ্ন। আমি এই মেন্টাল নেগেটিভলি দেখতেছি না, অসংখ্য প্রশ্নের উপর তোমাকে রাখবে, যেটা তুমি যে এটা আইডিয়া বললা। কেননা পিএইচডি বা রিসার্চ হচ্ছে যে সেই আইডিয়া, যে আইডিয়া অন্য কেউ তোমাকে দেয়নি, স্বাভাবিকভাবে তোমাকে ওটা জাস্টিফাই করতে হবে যুক্তি, যুক্তি দিয়ে, বৈজ্ঞানিক ল গুলো, সূত্রগুলো দিয়ে, সাইন্টিফিক ল গুলো দিয়ে এটা প্রমাণ করতে হবে। তো ওটা তুমি বিভিন্ন ভাবে বলো, তারা যদি না হয়, না তোমার এটা ভুল, তোমার এটা রাইট নয়,
এই 2 দিন ধরে চেষ্টা করতেছি, কোনোভাবেই রেজাল্ট আসতেছে না। দ্বিতীয় দিন করলো কি, দুপুরের বেলা আমার ল্যাবমেটও আমাকে ছেড়ে চলে গেল, ওই ল্যাবমেটও ছেড়ে চলে গেল। হঠাৎ করে আমার রেজাল্টটা চলে আসলো সন্ধ্যার আগে আগে 6টা বা 7টায়। কি যে ভালো লাগলো! ওই দিন রেজাল্ট আসার পরেই আমার পিএইচডি এটা কমপ্লিট হয়ে গেল। মানে আগে একটা পেপার হয়ে গেছে, পেপারটা না হলে মানে থিসিসটা কমপ্লিট হয় না, পেপারটা কমপ্লিট হয় না। সেটা এটা একটা এক্সপিরিয়েন্স। আর জাপানের এক্সপিরিয়েন্স হচ্ছে যে আহ জাপানে প্রথমে গেলাম প্রফেসরের কাছে। প্রফেসর প্রথমে জাপানে মানে আমার একটা পোস্টডক দরকার ছিল, খুব বেশি জিজ্ঞাসাও করিনি। মাইন্ড যদি করে টাকা পয়সা কত দিবে যা বলবে তাতেই রাজি ছিলাম, মনে করছিলাম এত। তো প্রফেসররা তো আসলে অন্য জগতে থাকে, ওদের অ্যাসিস্ট্যান্ট গুলি সবগুলো ক্লার্কিক্যাল কাজগুলো করে। তো ওনার কোনো রিসার্চ থাকে। তো উনি আমাকে একটা বিগ অ্যামাউন্টের কথা বলছিল, বিগ অ্যামাউন্ট, যেটা আসলে আচ্ছা। অত big, দেওয়ার সময় আসলে অত বিগ না। ওইটা প্রফেসররা জানেনি বলতো এটা। তাছাড়া আমি আবার আমি একটা কমন প্রশ্নে ধরে নিয়েছিলাম যে রিসার্চ মানেই তো হচ্ছে পেপার পাবলিকেশন, রিসার্চ মানে হচ্ছে যে প্যাটেন্ট। তো পরবর্তীতে ওখানে যখন জানলাম, ওরা বলল যে আমাদের রিসার্চের মেইন টার্গেট হচ্ছে প্যাটেন্ট, এবং প্যাটেন্ট হওয়ার আগে তোমার হচ্ছে কোনো রকম পেপার পাবলিশ করা যাবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, প্যাটেন্টই আপনারা করেন, কিন্তু প্যাটেন্টে তাহলে কি আমাকে নাম দিবেন যদি সাকসেস হয়? তখন ওরা বলছে না, তোমাকে নাম দেওয়া যাবে না, কারণ এটা এগ্রিমেন্ট নাই। এগ্রিমেন্ট হচ্ছে যে তুমি এখানে জব করছো, তুমি কাজটা করে দিবা, তাহলে পেপার। তো বলছে যে পেপার তো প্যাটেন্টের পরে, প্যাটেন্ট অ্যাপ্লিকেশন করার পরে প্যাটেন্ট প্রায় 1.5 বছর লাগে কমপক্ষে, 1.5 বছর। তাহলে তো আমি বললাম যে না, আমার পেপারও হবে না, প্যাটেন্টও হবে না, প্যাটেন্ট আপনারা নাম দিবেন না, তাহলে তো আমি ল্যাবে থাকবো না। প্রথম 6 মাসে এটা আমার একটা কন্ট্রাডিক্ট হয়েছে। আর টাকা পয়সার বিষয়, বড় টাকা বলছে, কম টাকা এখন পাচ্ছি কম, এটা মন কি আছে, তাহলে আমি 6 মাস পরে চলে যাব। পরবর্তীতে কাজ তো করলাম, 6 মাসের দিন যখন আসলাম প্রফেসরকে আবার বলতে গেলাম যে প্রফেসর আমি তো চলে যাচ্ছি, তুমি অন্য লোক নাও। প্রফেসর তখন আমাকে বলল, মানে কথাটা এমন হয়ে বললো যে দেখো, আমি তোমাকে এনশিওর করছি তোমার পেপারের বিষয়টা আমি কনসিডার করে দেখবো। আর হচ্ছে যে আমি একটা জিনিস, একটা কম্প্রোমাইজ চাই, যে পেপারটা যেন আমার হয়, তাহলে আমি কাজটা কন্টিনিউ করবো। কম্প্রোমাইজ করে তুমি বিষয়টাকে আবার রিথিং করে দেখো। তখন আমি রিথিং করে দেখলাম, থাকলাম। উনি পেপারের ব্যবস্থা করে দিলেন, মানে কন্ট্রাক্টের সাথে, কোম্পানির সাথে কথাবার্তা বলে। এবং হচ্ছে যে যেটা কথা বললাম যে শুরুর দিকে প্রফেসরের সাথে আমার একটা টান পোড়ান চলছিল। 3 মাসের সময় প্রফেসর একটা মধ্যে, তোমার কাজের অগ্রগতি খুবই খারাপ, তোমার কাজ ভালোভাবে হচ্ছে না, তুমি কই রুটিন ওয়ার্ক করে প্রতিদিন এই কাজ করবা, এই কাজ করবা, এই কাজ করবা। এই প্রফেসরই শেষ সময় আসে আমাকে প্রপোজ করলো যে মাহবুব তুমি চাইলে থেকে যেতে পারো জাপানে। তো এটা আমার কাছে সবচেয়ে বেশি, আমার কাছে মনে হয়েছে যে এটা খুব একটা ভালো এই একটা। ব্যাপারটা জানতে চাইবো স্যার, এখানে হ্যাঁ, একটা ব্যাপার জানতে চাইবো স্যার। আপনাকে এই যে জাপানে থেকে যাওয়ার অফার করা হলো, আপনি জাপান ছেড়ে বাংলাদেশে কেন আসলেন, এটাও যদি একটু বলতেন। স্বাভাবিকভাবে এটা দেশ, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এটা এটা তুমিও জানো, আমিও জানি। আমরা যদি কথাগুলো বলি সেটা কনভেনশনাল গতানুগতিক কথা হবে, কিন্তু এখানে আমার বাবা আছে, মা আছে, এখানে আমি বাংলায় কথা বলতে পারতেছি। না স্যার, এখানে অনেকেই তো আছে উচ্চ শিক্ষায় করতে গিয়ে বিদেশেই মানে রেসিডেন্স বা থেকে যায় আর কি, সেই ক্ষেত্রে আমি কষ্টে যে আছে, প্রশ্ন কষ্টে যে আছে তুমি জানো না, কি কষ্টে যে আছে তুমি জানো না। আর হচ্ছে যে এখানে আমরা বিদেশ থেকে আমরা দেশ থেকে সেটা মনে করি। বেশিরভাগই 80%, 80% স্কলার, 80% যারা আছে তারা ফিরে আসতে চায়। এবং যারা 20% আসতে চায় না, এখন তাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে বড় হয়েছে, তারা এখন দেখা গেছে অ্যাডাপ্ট হয়ে গেছে। এখন ওদের বাচ্চা কাচ্চাগুলো বাংলাদেশে এসে অ্যাডজাস্ট করতে পারবে না, এই চিন্তা থেকে জি জি। হয়তো ওনারা করতে যাচ্ছে না। কিন্তু যারা ব্যাচেলর আছে, ব্যাচেলর না, যারা নতুন দম্পতি বা বাচ্চা ছোট আছে বা বাচ্চা এখনো হয়নি, তারা আসার জন্য খুবই চেষ্টা করছে। এবং হচ্ছে যে যারা 5-10 বছর ওয়াও। পর্যন্ত, এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ আছে যে মাহবুব ভাই দেখেন কোন ইউনিভার্সিটিতে কোথাও স্কোপ আছে কিনা, আমি যাব। খুব মানে এমন হয়ে গেছে যে রিসেন্ট একজন আইসছেন, জাহাঙ্গীরনগরে জয়েন করছেন লেকচারার। উনি উনি হচ্ছে যে আইবিএম এর যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যেটা জাপানে প্লান্ট আছে, সেই প্লান্টে উনি চাকরি করছেন, জাপানে পিএইচডি করছেন, জাপানে তোহোকু ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন, তারপরে ওখানে চাকরি করতেন। ওখানে চাকরি করার পরে উনি আমাকে বলছিল যে দেখেন অ্যাসোসিয়েট প্রফেসরে যদি আমি জয়েন করতে পারি আপনাদের হাজিদান এসে, তাহলে আমি যাব। তা আমি কিন্তু বলেছিলাম আমাদের ওই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সাথে ওনাকে কথা বলাই দিয়েছি জাপান থেকে, যে দেখেন আপনাদের এখানে যদি স্কোপ থাকে, এই ভাই খুবই ভালো একজন রিসার্চার, ভালো অভিজ্ঞতা সম্পন্ন, হ্যাঁ, তো উনি কিন্তু আসতে চাচ্ছে। তার পরবর্তীতে আমাদের এখানে তো অ্যাসোসিয়েট প্রফেসর কোনো সার্কুলার হয় না। তো উনি বলছিল যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে হইলেও আসবো। শেষ পর্যন্ত উনি ওনার নিজের ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর, যেহেতু ওখানে লেকচারার হিসেবে এসেই জয়েন করছেন, কিন্তু উনি কিন্তু আসছেন।
জাপানে কিন্তু বহুদিন ছিলেন, 10-12 বছর ধরে জাপানে কিন্তু ছিলেন। জাপানিজ ফ্লুয়েন্টলি বলতে পারেন, এবং বাচ্চা কাচ্চাও জাপানিজ হয়তো বা শিখে গেছে। ওরকম ফ্লুয়েন্টলি বলছি কিনা আমার মনে পড়ছে না, তবে এতদিন এনভায়রনমেন্ট, ওনার স্বামী স্ত্রী, ওনার পিএইচডি, কিন্তু আসছেন তো দেশে, দেশকে ছেড়ে তো এসেছেন, তাই না? আহ, জাপানকে ছেড়ে তো এসেছেন দেশে, দেশে আসলে সকলেই আসতে চায়। আজকেই একজন, আজকেই ফেসবুকে দেখলাম, আজকে একজন হচ্ছে যে এনআইএইচ, যে ন্যাশনাল হেলথ, যে কি আছে আমেরিকার যে ন্যাশনাল হেলথ অর্গানাইজেশনটা আছে, রিসার্চ অর্গানাইজেশনটা, সেখানে একজনকার জি জি। পোস্ট ডক হয়ে গেছে, সে চলে গেছে। সে যাওয়ার আগে আজকে কিন্তু গেল, সে মায়ারল্যান্ডে, ইউএসএ তে চলে গেল, জাপান থেকে ইউএসএ চলে গেল। সে কয়েকদিন আগে আমাকে ফোন করছিল যে মাহবুব ভাই দেখেন, আপনাদের ওখানে যদি কোনো স্কোপ থাকে আমাকে ঢোকানোর, অ্যাপ্লিকেশন আমি করেছি, যদি স্কোপ থাকে তাহলে আমাকে বলবেন, আমি ওই আমেরিকার ওই জব ছেড়ে চলে আসবো। হুম। ও, হ্যাঁ, তো এইরকম হচ্ছে যে আমাদের দেশে যদি এদেরকে স্কোপ দেওয়া যায়, তারা আসবে। এবং হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতেও আমাদের হাজি কি আছে সরি কিয়ংকুং ইউনিভার্সিটি থেকে, কেমিস্ট্রি থেকে, তারপর হচ্ছে বিভিন্ন বেশ কয়েকজন ভালো ভালো স্কলার, বহুত পাবলিকেশন, তারা আসে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে জয়েন করেছে। তারা আসছে, যেমন ব্র্যাক ইউনিভার্সিটিতে জয়েন করছে, কম্পিউটার সায়েন্স থেকে আছে, ওরা জয়েন করছে। আছে তো দেশে, তো আসছে তারা, তারা ইচ্ছা করলে থেকে যেতে পারতো বিদেশে, কিন্তু তো বেশি অনেকেই চায় যে সরাসরি পাবলিক ইউনিভার্সিটিতে জয়েন করে ছেড়ে আসতে, অনেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে, অনেকেই আবার একটু মানে সেকেন্ড চয়েসে রাখেন, মানে ফার্স্ট চয়েস পাবলিক ইউনিভার্সিটি, সেকেন্ড চয়েস বিদেশ, থার্ড চয়েস হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি। তো এক একজনকার এক একটা এই একটা বিষয়। হ্যাঁ, এই ব্যাপারগুলো আসলে স্যার জানতাম না। আমরা আসলে মনে করি দেশের বাহিরে মানে অনেক বিশাল বড় কিছু, এটা সেটা। আসলে স্যার কি বলবো, আজকে যদি আমরা এই হাবিবুর বিশ্বাস আলাপন অনুষ্ঠানটা না পরিচালনা করতাম, আমরা এই যে আপনাদের যে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতাগুলো, আমার মনে হয় না কখনো এইভাবে বসে আর কি এই কোয়ারেন্টাইন এই অবরুদ্ধ মুহূর্তে বসে শোনার অভিজ্ঞতা হতো। আসলে আমার প্রচন্ড রকম ভালো লাগছে স্যার আপনাদের কথা শুনতে, প্লাস শেয়ার করতে। অসংখ্য শিক্ষার্থীরা দেখছে আপনাদের, মানে আমি আসলে অভিভূত, আরো শুনতে চাই, জানতে চাই। হয়তো আবারও আপনাকে অতিথি হিসেবে পাবো আমাদের এই প্রোগ্রামে, আবারও চাই স্যার। মানে অত্যন্ত আনন্দিত এবং কি বল উৎফুল্ল আমরা। আর একটি শেষ প্রশ্ন স্যার, আপনার অসংখ্য শিক্ষার্থী এই আলাপনটি আজকে দেখছে, আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। বিশেষ করে আমরা যেহেতু অনেকদিন ডিটাচমেন্টে আছি, আমরা জানি না কবে ক্যাম্পাস খুলবে, ক্যাম্পাসকে প্রচন্ড মিস করছি আমরা আসলে। আহ আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান স্যার। কি বলবো, করণীয় সম্পর্কে নাকি আবার কিছু? না, ওভারঅল ওভারঅল যে কোনো কিছু। আচ্ছা, সেটা হচ্ছে যে আসলে এটা একটা যে বর্তমানে যে অবস্থা যাচ্ছে আর কি, যে লকডাউন একটা অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এবং হচ্ছে যে সেশন জটের যে একটা অবস্থা, আহ এই সময়টাকে আসলে কাজে লাগানোর একটাই উপায় আমি বলবো, সেটা হচ্ছে যে নতুন কিছু শেখার চেষ্টা করা। সেটা এখন ইন্টারনেট আছে, এখন এই ইন্টারনেটের শেখার সিস্টেমটা হচ্ছে যে অনেকগুলো ইউটিউবে আমাদের স্পিডও আছে, ইউটিউব থেকে অনেকগুলো টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়াল দেখে দেখা এবং হচ্ছে শেখা, দেখা এবং শেখা। আমি একটা জিনিসে বিশ্বাস করি যে আমাকে যে কোনো জিনিস শেখা, সেটা আমার ওজন বাড়াবে। ওজন বলতে এখানে আমি বোঝাচ্ছি যে আমার যে মানে ভিতরে জ্ঞানের ওজনটা, সেটা বাড়াবে। সেটা হোক এই এই সময়টাতে, সেটা হোক যে এই সময়টাতে তার জব মার্কেটে খুব একটা ডিমান্ড নাই, চাহিদা নাই, তাও আমি শিখছি, কেন ভালো লাগতেছে। সেটা কোনোদিন না কোনোদিন কাজে লাগবে, কোনো না কোনোদিন কাজে লাগবে সেটা। এটা কোনো শেখার জিনিস, এটা নষ্ট হওয়ার নয়, এটা কাজে লাগবে। আমি চাইবো যে এই সময়টাতে তারা যেন সেই শেখার কাজে ব্যয় করে। শুধু ফেসবুক এটা বাংলাদেশের জন্য আমি মনে করি না যে খুব একটা পারফেক্ট একটা কোনো কিছু। মানে মানুষ পড়াশোনা থেকে চলে গেছে, শেখার আগ্রহ থেকে চলে গেছে, শুধুমাত্র সময় ফেসবুক অপচয়ের অন্যতম একটি মাধ্যম হাতিয়ার ফেসবুক। হয়েছে। এতটা ফেসবুক মানে আমি জাপানেও ব্যবহার করতে দেখিনি, কোরিয়াও ব্যবহার করতে দেখিনি ওদেরকে। ওরা ব্যবহার করে না, ওরা ওদের নিজস্ব মেসেঞ্জার একটা আছে, কাকাউটক, আর ওই জাপানেরটা ভুলে গেলাম, যাই হোক আর কি, ওরকম একটা, ওইখানে মেসেঞ্জারে তারা সব উইশ টিশ করে, এইটুকুই। তো যেটা বলছিলাম যে কিছু না কিছু শিখতে হবে, আর আহ, শেখার করতে হবে। আরেকটা হচ্ছে যে সবসময় মনের ভিতরে ছাত্রছাত্রীরা, এখন শুধু ছাত্রছাত্রী না, যেহেতু বাইরেও অনেকেই শুনতেছে, আমার ছাত্রছাত্রী সমতুল্য, তাদেরকে আমি বলবো যে অন্যায়কে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করা যায় না। এই কথাটা আমি বলবো সবার জন্য আর কি। অন্যায়কে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করা যায় না, এটা এটা সম্ভব নয়।
আহ গতকালকেই আমি যে বললাম যে তাফসীরে মারিফুল কোরআন আমি পড়ছি, গতকালকে আমি সূরা আর রহমান বললাম। গোটা সূরাটাই তুমি হয়তো জানো, এই যে কি জি হিসেবে স্যার। যে সূরাটাতেই বলা আছে যে আমি তোমাকে এই নিয়ামত দিয়েছি সেই নিয়ামত দিয়েছি, তুমি কোনটা কোনটাকে অস্বীকার করবা। বিভিন্ন কোন তা- কোনটাকে অস্বীকার, বারবার বিভিন্ন আপনি বলা যে হচ্ছে। কি কি রহমত দিয়েছে সেগুলা সম্পর্কে। গোটা সূরাটাতে জি 78টা আয়াত আছে, 78টা আয়াতের ভিতর একটা আয়াতে আছে শুধুমাত্র হুকুম করছে, হুকুম করেছে, যেটা জি কিন্তু জি। নিয়ামতের কথা বলেনি, হুকুম করেছে। নিয়ামতের সাথে হুকুম করেছে। নিয়ামতটা ওখানে আয়াতটাতে বলা আছে যে আমি আকাশকে করেছি সমুন্নত এবং তোমাদেরকে দিয়েছি তুলাদণ্ড। তুলাদণ্ড মানে দাড়িপাল্লা, দাড়িপাল্লা। বলা আছে জি যে জি। আকাশ করেছি। এটা তাহলে একটা দাড়িপাল্লা আমাদেরকে দিয়েছে, এটা নিয়ামত কোথায় আবার? দাড়িপাল্লা কি কোনো নিয়ামত? গোটা সূরাটাতে নিয়ামত সংক্রান্ত, কিন্তু একটাই আয়াত শুধুমাত্র হুকুমের। তো তো তারপরে আয়াতে বলছে যে তোমরা সীমা লঙ্ঘন করিও না এবং ন্যায় কায়েম করো, ন্যায় কায়েম করো এবং হচ্ছে যে ওজনে কম দিও না। তারপরের আয়াতটা বলছে যে তোমাদেরকে আমি এই পৃথিবীটা দিয়েছি নিয়ামত স্বরূপ সৃষ্টি জীবের জন্য, পৃথিবীটা। তাহলে এই কথাটার মানেটা কি? তফসির যেটা বলতেছে, যেখানে তুলাদণ্ড নিয়ে আসার কারণটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ন্যায় জাস্টিস থাকবে, মানুষের প্রতি মানুষের যে হকগুলো আদায় হবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীটা নিয়ামত, এই পৃথিবীটা নিয়ামত। এই যে যখন এটা যখন থাকবে না, তখন এই পৃথিবীটা নিয়ামত থাকবে না। আমি যদি অন্যায় করি, তাহলে এই পৃথিবীটা নিয়ামত থাকবে না, পৃথিবীতে অশান্তি বিরাজ করবে। এখন এটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছি। এখন যদি আমি সাইন্টিফিক, যারা ধর্ম বিশ্বাস করে না সাইন্টিফিকও বলি, সেখানেও বলি যে আমি যদি নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান ও একটু বিপরীত প্রতিক্রিয়া সমানের রয়েছে, হ্যাঁ, বিপরীত প্রতিক্রিয়া আছে, এটাও যেমন সত্য। আমি আজকে একটা অন্যায় করলাম, অন্যায় কি আমার কাছে ফিরে আসবে না? অন্যায়টা আমার কাছে ফিরে আসবে। আমরা সেই ফেসবুকে সেই গল্পটা জানি যে হচ্ছে যে এক দুতলা হচ্ছে যে এক মাখন বিক্রেতা তার টিয়াকে একটা মুদি দোকানে মাখন বিক্রি করে, প্রতিদিন 1 কেজি করে দেয়। তো একদিন মুদি দোকানদার মনে করলো যে আহ একটু মাপে দেখি তো যে 1 কেজি হয় কিনা, পরে দেখে যে সেখানে 900 গ্রাম, 900 গ্রাম। তো পরবর্তীতে সে কেস করলো, মামলা করলো। পরবর্তীতে যখন পুলিশ আসে তাকে জিজ্ঞাসা করলো যে তুমি মানে কেন তুমি 900 গ্রাম মানুষকে মাখন তার কাছে বিক্রি করো মুদি দোকানদারের কাছে? তখন সে মাখনওয়ালা বলতেছে যে আমি তো তারকে যেই উনার কাছ থেকে যে চিনিটা নিয়ে এসেছিলাম, 1 কেজি যে চিনি নিয়ে এসেছিলাম, সেই চিনি দিয়েই তো আমি তাকে 1 কেজি মাখন ওজন করে দিই। পরে দেখা গেল যে যে চিনির টপলাটা সে বাটখারা হিসেবে ব্যবহার করতো, সেই চিনির টপলাটাই হচ্ছে 900 গ্রাম। মানে ওই চিনিটা বুঝতে পেরেছো? গল্পটা বুঝতে পেরেছো? জি জি, মাখনওয়ালা বুঝতে পেরেছি। যে চিনিটা নিয়েছিল সেই চিনিটাই ছিল 900 গ্রাম। মানে তার কাছে তারটা ফিরে এসেছে, তার তার অন্যায়, তার যে ইনজাস্টিস, ফিডব্যাকটা। তার ফিডব্যাকটা তার কাছে ফিরে এসেছে। নিউটনের তৃতীয় সূত্রটাই তার কাছে ফিরে এসেছে। ঠিক একই রকম ভাবে এই যে জিনিসটা বলা আছে যে অন্যায়কে অন্যায় দিয়ে ন্যায়, এই জন্য আমি এই কথাটা গতকালকে যেহেতু পড়লাম, এই কথাটা এখন বলে দিলাম। তো ছাত্রছাত্রীদের কাছে আমার এটাই ইয়ে থাকবে। আমি আমি ক্লাসে বলি, আমি ক্লাসে ছাত্রদেরকে বলি যে সবাই তোমাকে ঠকাক, তুমি কাউকে ঠকিও না। ইয়েস। সবাই তোমাকে ঠকাক, তুমি জানতেছো তুমি তো বুদ্ধিমান, তুমি তো বুদ্ধিমান। বুদ্ধিমান এবং চালাকের ভিতর পার্থক্য কি? বুদ্ধিমান এবং চালাকের ভিতর পার্থক্য কি? একটা ক্লেভার, একটা হচ্ছে ইন্টেলিজেন্ট, দুইটার মধ্যে পার্থক্য কি? তো আমি তোমাদেরকে এর বলি যে পার্থক্যটা একটু জানা দরকার স্যার, এটা অনেকে মনে করে দুটো হয়তো একই জিনিস, চালাকি হয়তো ভালো জিনিস। হ্যাঁ, না চালাকি তো ভালো জিনিস নয়। চালাকি হচ্ছে যে চালাকি, যে 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 ফাঁকি দিল, আমি এটাকে মনে করি। আর বুদ্ধিমান হচ্ছে যে চালাকিটা ধরতে পারে, যে চালাকিটা ধরতে পারে, যে চালাকি ধরতে পারলো সে হচ্ছে বুদ্ধিমান। আর যে যে চালাকি করলো সে তো মনে করছে যে আমি তো কিয়া করলাম, সে বুদ্ধিমান নয়। যে চালাকি ধরতে পারে সে হচ্ছে বুদ্ধিমান। জি বুঝতে পারছো? যে আরেকজন জি, চালাকি বুঝতে করতে পারছি। পারছে, আমি করতে পারলাম, এটা হচ্ছে বুদ্ধিমান। তো আমি তা থেকে এই বুঝতে কথাটাই বলি পারছি। যে সবসময় যে তুমি যদি কাউকে না ঠকো, তোমাকে কেউ ঠকাবে না। তার প্রমাণটা হচ্ছে আমি, তার প্রমাণটা আমি ওদেরকে আমি বলি যে আমি আমি আমার জীবনে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি একজন সুখী মানুষ। আল্লাহর কাছে শুক্রিয়া আমার টেনশন ছাড়াই। আমার দুটো মেয়ে আছে, আমার বউ আছে যে সবকিছুই পেরেশানিটা নেয়, ঝামেলাটা নেয় তার উপরে দিয়ে রাখছি। আমি শুধু পড়াই আছি, পড়াশোনায় আছি, আর হচ্ছে যে ফেসবুকিং যদি বলো, ফেসবুকিং আছি, টিভি দেখায় আছি, এই আছি, আছি, আড্ডাবাজিতে আছি এখন পর্যন্ত আল্লাহর রহমতে। সামনের দিনগুলো যেন ভালো থাকে, অসাধারণ। দোয়া করি, তোমাদের কাছে দোয়া চাই। এই হচ্ছে আমার আর কি জীবন। অসাধারণ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই অসাধারণ, অসাধারণ, অসাধারণ স্যার। আসলে মানে আমরা অভিভূত আজকে। এই যে মানে ছাত্র
আপনাদের যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাগুলো, যে কথাগুলো ক্লাসের বাহিরেও যে আপনাদের কিছু বলার থাকে বা বলার আছে, আমরা যদি এই প্রোগ্রাম হয়তো না করলে আমরা আসলে জানতে পারতাম না, বুঝতে পারতাম না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা দেখছেন, স্যার যেই একটি খুব চমৎকার একটি শিক্ষা আমাদেরকে বলে দিয়েছেন, সেটা হলো আমরা যদি কাউকে না ঠকাই আমরা কখনো ঠকবো না, এবং আমাদের কাউকে ঠকানো উচিত না নিজে ঠকে গেলেও। সো স্যারের এই শিক্ষা এবং শিক্ষাটাকে যেন আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, সেই আশাবাদ এবং সেই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই চমৎকার এই আলোচনা এবং প্রোগ্রামটি এখানেই শেষ করছি। আমি সঞ্চালক হিসেবে ছিলাম আব্দুল্লাহ আল মুবাশশির। সকলকে আমাদের প্রোগ্রামটি দেখার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো। পাশাপাশি স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো আমাদের এই আজকের প্রোগ্রামে উপস্থিত হবার জন্য। তোমাদেরকেও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ স্যার, আবার দেখা হবে ইনশাআল্লাহ, ধন্যবাদ। ইনশাআল্লাহ।